দেখো বস, এক একটা ক্লাস আমরা এমনভাবে করে নেব, যদি সেই টপিকটা থেকে পরীক্ষায় প্রশ্ন হয় সেই প্রশ্নটা যেন তুমি অ্যান্সার করে আসতে পারো, সেইভাবেই কিন্তু আমি এক একটা ক্লাস তোমাদের মাঝে উপস্থাপন করছি। সে তুমি জিকে বলো, ম্যাথ বলো, আর জিআই যা কিছুই বলো না কেন। এবার আমরা দেখো, আমি তোমাকে এখানে দেখো, ভালো করে দেখো, আমি এখানে লিখে দিয়েছি যে 1 ভিডিও ইজ ইকাল টু 2 নাম্বার। মানে আমি তোমাদের মাঝে যে ক্লাসটা, অর্থাৎ যে ভিডিও মানে যে ক্লাসটা আমি তোমাদের মাঝে দিচ্ছি, আমার কিন্তু একটাই লক্ষ্য, যে আমি তোমাদের আজকে 2 নাম্বার, একটা প্রশ্ন, অর্থাৎ এই যে তুমি এতটা সময় নষ্ট করে আমার ক্লাসটা দেখলে, আমি কি তোমাকে একটা প্রশ্নের নাম্বার, মানে এসএসসি জিডিতে তো 2 নাম্বার, আমি কি তোমাকে 2 নাম্বার দিতে পারলাম? এইটাই কিন্তু আমার একটা লক্ষ্য। আমি সব সময় চাইছি যে ক্লাসটা আমি তোমাদের মাঝে দেবো তার মধ্যে তুমি 2 নাম্বার যেন পাও। বুঝতে পারছো? আর দেখো, এসএসসি জিডিকে টার্গেটে নিয়েই কিন্তু আমরা 30 দিনের মধ্যে সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করে ফেলবো। আমি তোমাকে ম্যাথ, জিকে, জিআই এই 3টে সাবজেক্ট আমি তোমাকে করাচ্ছি। তুমি যদি বস একটু ধৈর্য ধরে আমার সঙ্গে জুড়ে থেকে ক্লাসগুলো করে নিতে পারো, তুমি 30 দিনের মাথায় গিয়ে নিজেই বুঝতে পারবা তোমার মানে কি বলবো, কতটা তুমি ইমপ্রুভ হয়েছে, মানে আগের থেকে কতটা তুমি মানে বুঝতে পারছো বিষয়গুলো। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? শুধু একটু ধৈর্য ধরে তোমাকে কিন্তু আমার সঙ্গে জুড়ে থাকতে হবে। আমরা দেখো, প্রত্যেকটা টপিকই একদম বিস্তারিত আগে আমি তোমাদের কনসেপ্ট ধরাবো, তারপরে আমি বেশ কিছু প্রশ্ন রেখেছি, এমন টাইপের প্রশ্ন মানে যে প্রশ্নগুলো পরীক্ষায়, মানে এই যে টপিকটা আজকে আমি তুললাম, এই টপিক থেকে কোন কোন টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে, কোন কোন টাইপের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সমস্ত টাইপগুলো কিন্তু তুলে আমি তোমাদের মাঝে খুব সহজে বুঝিয়ে দেবো। শুধু মনোযোগ সহকারে তোমার একটাই কাজ, শুধু মনোযোগ সহকারে বোঝো, বুঝে নিয়ে পিডিএফগুলো টেলিগ্রাম থেকে তুলে সেগুলো রিভিশন করো। তার সাথে কিন্তু আমি আরও এক্সট্রা কিছু পিডিএফ দিয়ে দেবো, সেইগুলো নিজে প্র্যাকটিস করে নিজে করার চেষ্টা করবা। যেটা বেঁধে যাবে, দাদা আমি এটা বুঝতে পারলাম না, হোয়াটসঅ্যাপে শুধু একটা স্ক্রিনশট করে পাঠিয়ে দিবা, ব্যাস আমি সেটা তোমাদের সমাধান করিয়ে দেবো। বুঝতে পারছো? আর প্রত্যেকটা টপিকই দেখো, ম্যাথ আর জিআর ক্ষেত্রে আগামী কনসেপ্ট বোঝাবো, একদম বেসিক থেকে বোঝাবো। এবার তোমাদের মাঝে অনেকেই আছো যারা বেসিক একদম ক্লিয়ার, তোমরা কিন্তু কি করতে পারো, তোমরা পিডিএফগুলো তুলে সেগুলো রিভিশন করে নিতে পারো, তাহলে কিন্তু বেশ কাজ হবে। শুধু শুধু অযথা, যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে, অযথা সময় নষ্ট করো না, কারণ তোমার সময়ের একটা মূল্য আছে। বুঝতে পারছো? চলো দেখো, পার্সেন্টেজ অর্থাৎ শতকরা, এই যে টপিকটা, কিচ্ছু না এর মধ্যে, কিচ্ছু নেই। শুধু শুধু একটা জিনিস ভালো করে বোঝো, সেটা হচ্ছে কি, আমি ধরো একটা সংখ্যা লিখলাম 23, তার পাশে এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে বলে পার্সেন্ট। এই যে 23% মানে কি, মানে যারা কিচ্ছু না, এই যে যে সংখ্যাটা রয়েছে সেটা তো লিখলাম, এই পার্সেন্টেজ উঠিয়ে দিয়ে নিচে বাই মানে একটা দাগ দিয়ে 100 লিখে দিলাম। এইটুকু নাই শুধু বোঝার, আর কিচ্ছু নেই এই টপিকটার মধ্যে। বিষয়টা বুঝতে পারলে? এবার প্রশ্ন যেমন বলবে আমরা সেই অনুযায়ী পড়ে পড়ে যাব, কাজ করতে করতে যাব, অটোমেটিক্যালি উত্তর চলে আসবে। এবার দেখো, এক্ষেত্রে অনেকে মানে কিছু তোমরা অনেকেই আছো যেগুলো বুঝতে পারো না। যেমন আমি ধরো বললাম 66/2 মানে 66.2/3%, এটা মানে কত? দেখো, এই জন্য আমি তোমাকে অল্প কিছু বলবো, তুমি অল্প কিছু মাথায় রাখবে, একটু পারলে পরে নোট ডাউন করে নাও। দেখো, 100% মানে কি দাদা? মাথায় রাখবে, 100% মানে এক অংশ, মানে সম্পূর্ণটা অর্থাৎ পুরোটা। তাহলে বলো তো তুমি 200% মানে কত? সঙ্গে সঙ্গে বলবা দাদা 200% মানে 2। আচ্ছা, 300% মানে কি? 300% মানে দাদা 3। এ আবার এমন কি? কিছুই না। চলো ঠিক আছে, বেশ ভালো কথা। আচ্ছা, আমি বললাম দাদা 25% মানে কত? তুমি যদি নাও জানো যে 25%কে অংশে লিখলে কিভাবে লিখতে হয়, তুমি যদি নাও জানো, কোনো অসুবিধা নেই, পার্সেন্টেজ তুলে দিবা, নিচে 100 লিখে দিবা, কাটলে পরে অংশে চলে আসবে 25কে 25, আর 4 25 100, 1/4 অংশ। এবার দেখো, এইখান থেকেই বেরিয়ে আসবে, আমি বললাম 50% মানে কত। তুমি কি করবা, 25% মানে 1/4, তাহলে 50% মানে কি হবে, নিচে সবসময় মাথায় রাখবা ভগ্নাংশ, এই যে অংশের যে ভগ্নাংশের নিচে যা আছে তাই থাকবে, ওপরেরটা শুধু পরিবর্তন হবে। 25 থেকে 50 হয়েছে, তাহলে 1-এর দ্বিগুণ হয়ে যাবে, মানে 25-এর দ্বিগুণ 50, 1-এর দ্বিগুণ 2, এটাকে কাটলে হাফ হয়ে যাচ্ছে। ঠিক একই রকম আমি যদি এখান থেকে জানতে চাই, বলো তো 75% মানে কত? সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা নিচে 4 আছে, 4 তো হবেই, কারণ 25% রেখেছে, নিচে 4 হয়। ঠিক আছে, এবার ওপরে কি পরিবর্তন হবে, 25-এর 3 গুণ 75, তাহলে 1-এর 3 গুণ 3, ব্যাস 3/4 অংশ। এখান থেকে তুমি কিন্তু বার করে ফেলতে পারবা, যদি বলে 125%, যাই বলুক না কেন, এইভাবে বার করতে পারো। অথবা তুমি যদি এগুলো মাথায় না রাখতে পারো, নিচে 100 দিয়ে কাটাকাটি করে ঝেপে দিবা। এবার দেখো, আর কিছু মাথায়, যেমন 20%। 20% মানে কি দাদা? পার্সেন্টেজ তুললে নিচে তো 100,
তাহলে এটাকে কাটলেই 1/5 হয়ে যাচ্ছে, সেইটাই এখানে আমরা অংশে লিখি 1/5। আমি যদি বলি 40% মানে কত, সঙ্গে সঙ্গে তুমি বলবা নিচে 5, নিচে যা থাকবে তা সেটা কখনো পরিবর্তন হবে না। 5 আছে 5, 20 দ্বিগুণ 40, 1 দ্বিগুণ 2। আমি বললাম 60% মানে কত অংশ, অংশের ক্ষেত্রে কি হবে দাদা, নিচে তো 5 হবেই, 20 3 গুণ 60, তাহলে 1 3 গুণ হয়ে যাবে 3, ব্যাস। আমি বললাম দাদা বলো যে 80% মানে কত, সঙ্গে সঙ্গে একদম সেম। তুমি বলবা দাদা নিচে 5 তো হবেই, 20 4 গুণ 80, 1 4 গুণ 4, এটাই। আর কিছু তথ্য যেগুলো মানে মাথায় গুরুত্বপূর্ণ মাথায় রাখবা, যেমন 33.1/3%, এটা মানে হচ্ছে 1/3 অংশ, মানে 3 ভাগের 1 ভাগ। তাহলে এখান থেকেই আসে দেখো দেখো আর একটা আসে যে 66.2/3% মানে কত। দেখো দেখো এই 33-এর দ্বিগুণ 66, তাহলে তুমি বলবা নিচে যা আছে সেটা তো হবেই, দাদা 1-এর দ্বিগুণ করে দাও তো, 1-এর দ্বিগুণ হচ্ছে 2, 2/3 অংশ। বিষয়টা বুঝতে পারলে এইগুলো কিন্তু একটু মাথায় রাখবে। 84 আর কিছু তথ্য দেখো, যেমন আমি বললাম 14.2/7% মানে সেটাকে অংশে কি বলা হয় মাথায় রাখবা, এই যে এই প্রথমটাই মাথায় রাখবা, 14.2/7% মানে 1/7 অংশ। তাহলে এখান থেকে যদি বলে দাদা বলো তো দেখি 28.4/7% দিয়ে দিল এরকম কিছু, তাহলে তুমি কি বলবা, সঙ্গে সঙ্গে বলবা নিচে 7 হবে ওপরে 2 হয়ে যাবে, কারণ 14 দ্বিগুণ হচ্ছে 28। ঠিক একই রকম যদি এটাকে 3 গুণ করে দেয়, যদি বলো 56, আর 2-এর 3 গুণ 6/7 মানে 56 হবে, হ্যাঁ, এটা সমান কত, সঙ্গে সঙ্গে তুমি 1-এর 3 গুণ 3 করে দিবা, 3/7 হয়ে যাবে আমাদের অংশে। বিষয়টা বুঝতে পারলে আর কিছু আছে দেখো, আর একটা মাথায় রাখবা, যেমন 11.1/9% মানে যেটাকে বলা হয় 1/9 অংশ। ঠিক আছে, এটাকে আবার এমনভাবেই দেয়, ধরো এখান থেকে দিয়ে দিল যে 22/2/9 এরকম দিয়ে দিল, সেক্ষেত্রে হয়ে যাবে 2/9। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা, প্রথমটা দিয়ে সবগুলো মাথায় রাখবা। আর যদি মাথায় রাখতে না পারো কোনো অসুবিধা নেই, তোমাকে বলেই দিলাম, যেমন বললাম যে 37% মানে কত, পার্সেন্টে উড়িয়ে দিয়ে নিচে 100, ব্যাস এইটুকু নাই, তোমাকে ওসব কিছু মাথায় রাখতে হবে না, যদি তুমি না পারো দরকার নেই, ছেড়ে দাও। চলো প্রশ্নের মাধ্যমে দেখো। আর একটা কথা আমি সবসময় বলি, যে তুমি যে অঙ্কই করো না কেন, প্রশ্নটা কিন্তু একটু ভালো করে পড়বা, আর প্রশ্ন যা বলবে সেই মতো তুমি কাজ করবা, দেখবে অটোমেটিক্যালি উত্তর চলে আসবে। বলছি দেখো 1 নম্বর প্রশ্ন, প্রথম প্রশ্ন, যদি যদি ঠিক আছে, যদি এক্স এর, কার দাদা, এক্স এর, এর মানে কি দাদা, এর মানে হচ্ছে গুণ, আচ্ছা এক্সটা এইভাবে লিখি, বলছে যদি এক্স এর, এর মানে কি, এক্স এর মানে হচ্ছে গুণ, এক্স এর X%, আচ্ছা এক্স পার্সেন্টেজ তুললে পরে আমরা জানি দাদা, তুমি বলে দিলে নিচে 100 হয়। তারপরে বলছে 49, 49, 49 হয়, 49 হয় হলে এসব কথা থাকলে কি চিহ্ন, সমান চিহ্ন, আমি বারবার করে বলেছি। বলছে এক্স এর X% সমান এত, মানে 49 হয়, এই হয় হলে কথা থাকলে সমান চিহ্ন দিয়ে দেবা, ব্যাস এইটুকু, আর কিছু না। তা দেখো উপরে পড়ে এখানে গুণ করো x², আর সমান সমান দিয়ে দেখো বজ্রগুণন হয়, ওপর নিচে ভগ্নাংশের ওপর নিচে সমান চিহ্ন মাঝখানে থাকলে বজ্রগুণন হয়, তাহলে 49 × 100, তাই না? এবার দেখো এদিকে স্কোয়ার ছিল, কিন্তু আমার কাছে একটাই সমস্যা কি জানো বস, আমি এই লিখতে একটু মানে অসুবিধা হয় আর কি, বুঝতেই পারছো, সেটা একটা ভালো নয়, এইটাই একটু সমস্যা, একটু কষ্ট করে শুধু বুঝে নেওয়া ছাড়া আমার আর উপায় নেই। ঠিক আছে, তাহলে এখানে দেখো স্কোয়ার তুলতে গেলে এদিকে বর্গমূল করে দিতে হয়, সঙ্গে সঙ্গে এক্সের মান বেরিয়ে যাবে। দেখো 49 মানে কি 7-এর বর্গ, মানে 49-এর বর্গমূল করলে 7 হয়, আর 100-র হয় 10, ব্যাস এক্স সমান হয়ে গেল 70, 7 10 70, আমাদের সঠিক উত্তর অপশন 2। কিছু ছিল, কিচ্ছু না, এরকম টাইপের ছোটোখাটো প্রশ্ন কিন্তু আমরা পরীক্ষায় দেখতে পাই, তাই না? চলো পরের প্রশ্নটা কি বলছে, বলছে একটি একটি সংখ্যার, আচ্ছা সংখ্যাটা আমরা থোড়েই জানি, আমরা সংখ্যা ধরলাম এক্স, বেশ ভালো কথা, একটি সংখ্যার, খার এখানে এ রর একটা টান আছে, এর একটা টান আছে, তাই না, তার মানে সংখ্যার, এর দেখো এ র এর একটা টান আছে, আর এর মানে কি গুণ চিহ্ন বসালাম, 30%, দাদা 30 তার নিচে পার্সেন্ট মানে কি, ওসব পার্সেন্ট না লিখে আমরা বাই 100 দিয়ে দেবো, হলো হলো হয়, হলে মানে সমান চিহ্ন, তারপরে কি বলছে 120 এর মানে গুণ 15 আমরা লিখলাম, পার্সেন্টেজের জন্য নিচে 100 দিলাম, ব্যাস এইভাবে তুমি অঙ্ক পাতিয়ে নিবা। বলছে এর থেকে, এর মানে তো গুণ দিলাম, এর থেকে 21 অধিক, অধিক কথাটা যখনই যুক্ত হয়েছে তোমাকে ভাষা বুঝতে হবে, বলছে 120-র 15%-এর থেকে 21 বেশি, 21 অধিক বেশি, তার মানে আমরা কি গুণ দেবো, গুণ দেবো না, আমরা যোগ দেবো। এই জিনিসগুলো একটু কষ্ট করে বুঝে নিতে হবে। দেখো সঙ্গে সঙ্গে এবার তুমি একটু কাটাকাটি করে ঝেপে দেওয়ার চেষ্টা করে, বা তুমি এখানে 100 আর 100 কেটে দিও না, কারণ এইটুকুনার সাথেই এইটার
সংখ্যাটার যোগ সম্পর্কে রয়েছে, আমরা কাটতে পারি না। ঠিক আছে, যদি এই 21টা যোগ হিসেবে না থাকতো তাহলে তুমি আরামসে ঝেড়ে দিতে পারতে, কোনো সমস্যা হতো না। এই ছোটোখাটো বিষয়গুলো একটু মাথায় রাখবে। তুমি ওপর নিচে কাটো, অসুবিধা নেই। তাহলে এখানে তুমি বলবা দাদা 3x/10। দেখো আমি একদম বেসিকভাবে বোঝাচ্ছি, কারণ তোমরা অনেকেই আছো অঙ্ক শিখছো, সেই জন্য আমি একদম সোজা করে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, চলো দেখো এখানে তুমি এই সংখ্যার সাথে কাটতে পারো, দুটো শূন্য মানে শূন্য শূন্য কাটলো, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 3, 2 দিয়ে এটাকে কাটলে 6 হয়ে যায়, ব্যাস। এবার দেখো এদিকে কি থাকছে, 3 6 18, গুণ আছে তাই গুণ করলাম 18, আর 21 তুমি যদি যোগ করো, 18 আর 21 যোগ করলে কত হয়, 39 হচ্ছে। এবার দেখো সমান চিহ্ন রয়েছে, দিয়েছি তো, এই তো সমান চিহ্ন দিয়েছি, ওপর নিচে বজ্রকোণ হবে, তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবা 3x সমান হচ্ছে তোমার 39 × 10 মানে 390 আর কি। এবার এই 3 দিয়ে এটাকে কাটলে এক্স এর মান বেরিয়ে যাচ্ছে, কত হচ্ছে 130 হয়ে যাচ্ছে। এইটুকুই ছিল অঙ্কে, আর কিচ্ছু না। তুমি এইভাবে একটু কাটাকাটি করেই করো। দেখো আমরা কিন্তু ডিজিট সাম ধরে করতে গেলে কিন্তু অঙ্ক প্রশ্ন দেখেই মুখে মুখে করতে পারতাম, আমি কিন্তু ডিজিট সাম অ্যাপ্লাই করছি না এই কারণেই, কারণ ডিজিট সামেও তোমরা অনেকে বুঝতে পাও না, বুঝে উঠতে পাও না, কারণ তোমরা তো আমার আগের ক্লাসগুলো দেখোনি। যদি আমার ডিজিট সামের ক্লাসগুলো দেখতে তাহলে এসব কিন্তু কিছু করতে না, তুমি শুধু অপশানটাকে ইউজ করতে, আর এই দিকে শুধু প্রশ্নটার দিকে একটু সময় করে মানে 30 সেকেন্ড প্রশ্নটার দিকে একটু তাকাতে আর অপশান দেখতে, তাহলে কিন্তু অ্যান্সার করতে পারতে। আমি যাচ্ছি না, মুখে মুখে করার দরকার নেই, বিদ্বান হওয়ার দরকার নেই, আমাদের ভালো মতো করে শুধু পরীক্ষাটা পাশ করতে পারলেই হলো। পরে প্রশ্ন বলছে দেখো, যদি একটি পরীক্ষায় পাশ করার জন্য একজনকে 34% স্কোর করতে হবে। আচ্ছা আচ্ছা, পরীক্ষায় যে নাম্বারটা আছে দাদা তার মধ্যে আমাদের 34% পেতে হবে, মানে 34% মানেই তো এইটা, এটা পেলেই পরে আমরা পাশ করে যাবো, বেশ ভালো কথা। বলছে তবে 40-এর মধ্যে, আচ্ছা পরীক্ষাটা বলেই দিয়েছে ওটা 40-এর মধ্যে 5 নাম্বার কত, মানে দাদা 40-এর মধ্যেই পরীক্ষা, আর 40-এর মধ্যে 5 নাম্বার আমাদের এত পার্সেন্ট বার করলে হয়ে যাবে, সেইটাই সিম্পল, তুমি ঝেপে দাও একটু তাহলে হয়ে যাবে। দেখো 2 দিয়ে কাটলে এদিকে 5 হচ্ছে, আর 2 দিয়ে এটাকে কাটলে 2 হচ্ছে, মানে 4কে কাটলে। এবার দেখো 34 দুগুণী কত, 34 দুগুণী হচ্ছে 68, এটাকে 5 দিয়ে শুধু ঝেড়ে দাও। দেখো 5 13 65, 13 পয়েন্ট সামথিং হবে, অপশানে থাকতে পারে, আমরা করে নিই, অসুবিধা নেই। 65 আর 3 থাকছে, পয়েন্টের জন্য 0 6, মানে 13.6 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারলে ছোট্টখাটো একটু কাটাকাটি করে নেবো, অসুবিধা কোথায়। চলে আসি পরের প্রশ্নে, দেখো কি বলছে। এ এর 25%, কার দাদা, এর মানে কি গুণ, 25%, পার্সেন্টেজের জন্য আমরা নিচে 100 লিখবো, এটা সমান ওরা বলছে বি হলে, তারপরে কমা রয়েছে, ঠিক আছে ওগুলো আমরা পরে দেখছি, আগে এইটুকু তো আমরা বার করে নিই। এবার দেখো এটাকে তুমি যদি একটু ঝাড়ো, 25 25, 4 25 100, মানে ওপরে 1 আর 1 গুণ করলে a/4 সমান b। আমরা জানি সমান চিহ্নের ওপর নিচে বজ্রগুণন হয়, তাহলে a সমান তুমি বলবে দাদা 4b। বিষয়টা বুঝতে পারলে। এবার এখান থেকে দেখো আমাদের এর মান বার করতে হবে, আর বির মান। তুমি একটা জিনিস মাথায় রাখবে, আমি বলে দিচ্ছি, দেখো এর এখানে কিছু নেই, মানে তো একখানা এক আছে, বুঝতে পারছো। এবার দেখো এর মান হয়ে যাবে ও পাশে যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাটা, আর এই পাশে যে লেটারটা রয়েছে তার মান হয়ে যাবে এই পাশে যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাটা। সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা এ সমান হয়ে যাবে 4 আর বি সমান হয়ে যাবে 1। বিষয়টা বুঝলে না? দেখো আমি লিখলাম 3c = 5d, তাহলে পরে আমরা সি এর মান 5 নেব, সি সমান বলবো দাদা 5, আর ডি সমান বলবো, ডি এর মান এই পাশে যে সংখ্যাটা আছে সেটা 3। এইটুকু নয় আমি কিন্তু এখানে করলাম, বুঝতে পারলে বিষয়টা। তাহলে আমরা কি পেলাম, এ সমান 4 আর বি সমান 1, এইটুকু শুধু একটু মাথায় রাখো। আমার বুঝতেই তো পারছো, মুছতে হচ্ছে। এ সমান 4 আর বি সমান 1, একটু আসতে বলছি কারণ বুঝে নাও, বুঝে বুঝে করো, ঠিক আছে। বেশি নেই, মোটামুটি ওই 30-35টা মতো অঙ্ক আছে, এই অঙ্ক কটা একটু বুঝে নাও, তারপরে তুমি দেখো এই টপিক, এই পার্সেন্টেজ থেকে যেখান থেকে খুশি প্রশ্ন তুলে নিয়ে তুমি করতে থাকো, দেখো কোনো প্রশ্নই তোমার বাদবে না, খুব সহজেই তুমি করতে পারবা। এবার দেখো এইটুকু আমরা করেছিলাম তাই না, হলে পর্যন্ত। তারপরে কি বলছে দেখো 160 এর মানে দাদা গুণ চিহ্ন আমরা জানি বি। আচ্ছা দাদা বি মানে কি, বি মানে আমরা দেখলাম 1 পার্সেন্টেজ মানে নিচে 100 দেবো, বুঝতে পারছো। এবার বলছে কত এর সমান হবে, দেখো এখানে একটা লেটার বসতো যে কত এর সমান হবে, কত এর মানে এর কত পার্সেন্টেজ সমান হবে। আমরা যেহেতু দেখছি অপশানে পার্সেন্টেজ রয়েছে, এর পার্সেন্টেজ মানে এর আমরা ধরে নিলাম এক্স পার্সেন্টেজের জন্য নিচে 100 এর সমান হবে, এই যে সমান, এইটুকু শুধু বুঝে তোমার মানে পাতিয়ে নেওয়া ছিল, আর কিচ্ছু না। এবার তুমি সঙ্গে সঙ্গে দাদা এই 100 ঝেড়ে দিলে,
কারণ দেখতে পাচ্ছ তুমি এখানে নিচে নিচে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছো, যোগ ঠোক নেই, অসুবিধা নেই। এবার দেখো এ মানে কি দাদা, এখানে আমরা একবারেই বসাতে পারতাম, অসুবিধা নেই। এ মানে কি, এ মানে দাদা 4, এখানে দেখো এই যে এই পাশে আমি লিখে দিয়েছি এ সমান 4, এখানে কিন্তু 4 হবে, তাই না? এবার এই 4 দিয়ে যদি তুমি এটাকে কাটো তাহলে কত হচ্ছে, 40 হচ্ছে। তাহলে এক্স মানে আমরা ধরেছিলাম না পার্সেন্টেজটা, তাহলে এক্স এর মান বেরিয়ে যাচ্ছে 40। তাহলে আমরা বলবো এ এর 40% সমান। বিষয়টা বুঝতে পারলে, এ এর 40% সমান, অর্থাৎ অপশান 3 আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। ওরা বলছে যে এ প্লাস বি এর 20%, আমরা ওসব প্লাস প্লাস দেখে ভয় পাবো না, এ প্লাস বি যা আছে তাই লিখলাম। এর এর মানে কি দাদা, এর মানে গুণ, 20% মানে দাদা 20/100। এটা সমান ওরা বলছে আবার এ মাইনাস বি এর 30%, 30/100 হলে হলে এই যে সমান চিহ্ন দিয়ে দিয়েছি। তারপরে যা বলছে বলুক, অসুবিধা নেই, এইটুকু আগে সমাধান করি। দেখো সঙ্গে সঙ্গে তুমি বলবো দাদা আমরা কেটে নিলে পরে এইটুকু হচ্ছে 20 অক্ষে 20, 5 কুড়ি 100। এখানে এই 0 0 বেরিয়ে গেল, মানে একটা শূন্য বেরিয়ে গেল, এটা 10 আছে। বিষয়টা বুঝলে? এবার দেখো এখানে তুমি কি করবা তাহলে, এবার দেখো সঙ্গে সঙ্গে বলবা দাদা উপরে আমরা দেখছি যে হচ্ছে তোমার এখানে, এবার কাটাকাটি আরও যাই, কেটে নাও। 5 দিয়ে যদি তুমি এটাকে কাটো তাহলে এদিকে হচ্ছে 5 দুগুণি 10। এবার দেখো ওপর নিচে বজ্রগুণ হয়, তাহলে একবারে 2 দিয়ে এটাকে গুণ করবা, তাহলে 2a প্লাস 2b। বিষয়টা বুঝতে পারলে, 2 দিয়ে আমরা একে মানে বজ্রগণ করছি, বুঝতে পারছো তো? তার জন্য দুটোর সঙ্গেই গুণ হচ্ছে, সমান সমান এইদিকে তো কিছু নেই, তাহলে এইদিকে শুধু এখানে এই 3টা পড়ে রয়েছে, 3-এর সঙ্গে এই দুটো গুণ হয়ে যাবে, তাহলে 3a মাইনাস 3b। এবার দেখো এগুলো একদিকে নাও, বি গুলো একদিকে নাও, আমরা এর মান আর বির মান বার করব। সঙ্গে সঙ্গে তুমি বলবা বিটা যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে 2b, আর এটা মাইনাস 3b আছে, এদিকে সে প্লাস 3b হবে, অর্থাৎ 5b। বিষয়টা বুঝলে তো? আর এদিকে এটা ওদিকে চলে গিয়ে বাদ হয়ে যাবে, প্লাসে আছে ওপাশে গেলে মাইনাস হয়, সমান চিহ্নের ওপাশে গেলে, তাহলে 1a। তাহলে এবার বলো তুমি আমায় যে এর মান কত, এর মান 5 আর বি এর মান 1। কি পেলাম, এর মান 5 পেলাম, আমি কেটে দিচ্ছি। হ্যাঁ, তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা এর মান আমরা 5 পেয়েছি আর বি এর মান আমরা 1 পেয়েছি। এবার ওরা বলছে যে বি 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 এর কত শতাংশ এ এর সমান, কার, বি এর। ভালো করে প্রশ্নটা পড়বে, বি এর কত শতাংশ এ এর সমান, বি এর কত শতাংশ, এক্স শতাংশ কার সমান, এ। এ মানে কত, এই যে এ, 5-এর সমান, এ এর সমান, এইটুকুন আর কিচ্ছু না। সঙ্গে সঙ্গে তুমি এবার বজ্রগ্রহণ করলেই তো একবারেই বলে দিতে পারছো যে 100 অক্ষে 100, এটা কিন্তু 100% ছিল, 100 অক্ষে 100 আর 5 গুণ করলে তোমার হয়ে যাবে 500% সমান। এইটুকুনাই ছিল বোঝার। তাহলে অপশান আমাদের যদি দেখি 3 হয়ে যাচ্ছে সঠিক উত্তর আর কি। পরে প্রশ্ন দেখো, দেখো বলছে যে এত এর 40%, বেশ ভালো কথা, আমরা যা বলবে তাই করব। এর মানে দাদা গুণ জানি, 40%-এর জন্য নিচে 100 যোগ এক্স, এটা সমান 980। ঠিক আছে, আগে আমি অর্ধেক অর্ধেক করে করি। হ্যাঁ দেখো, অর্ধেক অর্ধেক করলে হবে না, পুরোটাই করতে হবে। ঠিক আছে, এটা এর রয়েছে গুণ চিহ্ন দিলাম, 35% মানে নিচে 100 যোগ দিয়ে এইটাকে আমি নিচে লিখলাম, কারণ আমি ধরাতে পারছি না। হ্যাঁ, 850 এর 150% মানে নিচে 100 হলে এক্স এর মান বার করতে। সিম্পল, তুমি এখানে একটু কাটাকাটি করো, এই শূন্য কাটলে, এই শূন্য কাটলে, দেখো 4 দিয়ে এটাকে গুণ করো, 4 4 16, 6 হাতে 1, 4 6 24 আর একে 25-এর 5 হাতে 2, 4 আর 2 6, এইটুকু পেলাম, তার সাথে যোগ এক্স পেয়েছি, তাই তো? এখানেও তুমি কাটাকাটি করো, এই একটা শূন্য কাটলে, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে এদিকে 7 হচ্ছে, 2 দিয়ে এটাকে কাটলে অর্ধেক করো, 2 দিয়ে কাটলে অর্ধেক হয়ে যাচ্ছে, মানে 4 9 হচ্ছে, তাই না? আবার 7 দিয়ে গুণ করো, 7 নং 63, সমান চিহ্নতে আমি এখানে লিখি, 63 হচ্ছে 3, এইখানটায় লিখছি। হ্যাঁ, একটু কষ্ট করে বুঝে নিতে হবে। হাতে থাকলো 6, তাহলে এদিকে হলো 28 আর এদিকে 6 হচ্ছে 34, এইটা। আর এইটুকু কাটাকাটি করো, এই শূন্য কাটলে, এই শূন্য কাটলে, 15 আর 85 গুণ করো, 15 আর 10 গুণ করলে হয় 850, আর 5 85 কত, 5 5 25-এর 5, 2 5 এটা 40 আর 2 42, তার মানে হচ্ছে একবারে এখানে যোগটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, কারণ যোগ করতে হবে যেহেতু। বিষয়টা বুঝতে পারছো? বা তুমি এখানেই করো যদি বুঝতে না পারো, দেখো এখানেই করছি, 5 5 আর 2 7, 8 4 12, 1275 আর 300
যোগ, এদিকে যোগ আছে, মাঝখানে যোগ ছিল, একটু কষ্ট করে বুঝে নাও, হ্যাঁ। 343, আর এদিকে তুমি সঙ্গে সঙ্গে বলবা এক্সের মান বার করতে গেলে আগে এই দুটো যোগ করে নিয়ে ওইটা বিয়োগ করে দিলে এক্সটা বেরিয়ে যাবে। সঙ্গে সঙ্গে বলবা 1200 আর 300 হচ্ছে 1500, 40 আর 70 হচ্ছে 110, 1610, আর 5 আর 3 8, 1610 আর 8 1618। তাহলে 1618 থেকে যদি আমরা 656 বাদ দিই তাহলে এক্সের মান বেরিয়ে যাবে। মানে 1600 থেকে তুমি যদি 650 বাদ দাও ওই 950-র কাছাকাছি। আশেপাশে অপশান দেখলে না তুমি আর এইসব মানে বিয়োগ করতে যাবা না শেষমেশ। সঙ্গে সঙ্গে বলবো দাদা 962 উত্তর হতে বাধ্য। দেখো তুমি কিন্তু এই প্রশ্নটা যদি ক্যালকুলেশন না করে ডিজিট সাম অ্যাপ্লাই করতে তাহলে কিন্তু খুব সহজেই অ্যান্সারটা করতে পারতে। বিষয়টা বুঝতে পারলে? ডিজিট সাম না হলে ইউনিট ডিজিট, কিন্তু সেক্ষেত্রে আমি একদম বেসিকভাবেই বললাম, ঠিক আছে, যে এইভাবেই অঙ্কগুলো সমাধান করতে হয় আর কি, এটাই মাথায় রেখো, ঠিক আছে। দেখো বেশি সময় লাগবে না, প্র্যাকটিস করতে করতে না দেখবা তুমি সব সহজেই করে ফেলতে পারবা। বলছে পি যদি কিউয়ের থেকে, কার থেকে, ভাষা বুঝতে হবে তোমাকে, কিউয়ের থেকে, কার থেকে, কিউয়ের থেকে 40% কমায়। আগে তো 40% মানে বার করি, তারপরে দেখি কম বেশি, তাই না? 40% মানে দাদা 40/100, এটাকে ঝেপে দিলে 2/5 হয়, 2/5। দেখো পি কিউয়ের থেকে 2/5 মানে 5-এ 2 কম, 2/5 মানে কি, 5টা হচ্ছে নিচেরটা হচ্ছে মূল, তার মধ্যে 2 কম। পি আর কিউ, 1 মিনিট, দেখো পি আর কি রয়েছে, কিউ রয়েছে, তাই না? এরা দুজন রয়েছে, তাহলে পি হচ্ছে কিউ এর থেকে 40% কম, মানে 5-এ 2 কম, মানে কিউ যদি 5 হয় তাতে 2 কম পি, মানে পি এর মান 3। এইটুকু না তো বুঝতে পারলে? আমরা রেশিও করতে পারি বা এইভাবে ধরতে পারি, অসুবিধা নেই। বলছে তাহলে তাহলে কিউ হলো পি এর থেকে কত শতাংশ বেশি? কে? কিউ। কার থেকে? পি এর থেকে। পি পি কত? 3। পি এর থেকে কত বেশি? দাদা পি এর থেকে কিউ 2 বেশি, 2 বেশি শতকরায় কত? 100 দ্বিগুণ। এইটুকুনাই ছিল, আর কিচ্ছু ছিল না অঙ্কে, শুধু বোঝাটা। তাহলে 200-কে 3 দিয়ে তুমি যদি কাটো, 200-কে তুমি যদি 3 দিয়ে কাটো তাহলে হচ্ছে 66.66% আমাদের সঠিক উত্তর। অথবা এই 2/3 এটা সমান কত পার্সেন্ট? আমরা কিন্তু ওই দেখো আমরা কিন্তু করেছিলাম যে 1/3 মানে 33.1/3%, তাহলে 2/3 অংশ মানে কত পার্সেন্ট? এগুলো তোমার এইগুলো কিন্তু এই অ্যান্সার এইসব ছোটোখাটো কাজে কিন্তু কাজে লাগে। এবার তোমাকে এই কাটাকাটি ভাগ করে আর দেখতে হতো না, তুমি সঙ্গে সঙ্গে বলবো দাদা 63.2/3 যা, মানে 66.2/3 যা, আর 66.66%ও তাই। এটা কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর করতে পারতে। বিষয়টা বুঝতে পারলে? এইটুকুনাই তুমি সুযোগ পেতে। চলো যাই হোক, পরের প্রশ্ন দেখো কি বলছে। বলছে যদি এত এ, দেখো কি বলছে, যা বলবে আমরা তাই করব। কত? 1250, তারপরে এর রয়েছে মানে দাদা গুণ চিহ্ন দেব, বি শতাংশের, বি শতাংশ মানে তো পার্সেন্টেজ চিহ্নটা, তার মানে নিচে 100 লিখে দেবো। বি শতাংশের এ শতাংশ, আবার এর মধ্যে রয়েছে এর শতাংশ, বি শতাংশের, দেখো এর একটা টান রয়েছে না, ওই জন্য কিন্তু গুণ দিলাম, তাই না? শতাংশে এর গুণ এ শতাংশ সমান, ব্যাস এটা সমান 45 হলে এবং আর একটা রয়েছে ওটা পরে করি কারণ ধরাতে পারছি না আমি। তাহলে এটা তুমি আগে একটু ক্যালকুলেশন করো, সঙ্গে সঙ্গে বলবা একটা শূন্য কাটলাম, 5 দিয়ে কাটলে দাদা 2, 5 দিয়ে কাটলে হচ্ছে 25, 25 দিয়ে কাটলে 4×25 = 100। তার মানে এদিকে হচ্ছে দাদা কত? তুমি এদিকে বলবা যে 4 দুগুণি 8, তাহলে 45-এর সাথে 8 গুণ। তাহলে এখানে তুমি দেখতেই পাচ্ছ যে উপরে কি থাকছে? এবি, মানে বি আর এ গুণ করলে সেটা হয় কি? এবি, তাই তো? তাহলে তুমি এখানে বলবা দাদা এ বি সমান সমান, এটা তো 8, 8 ওদিকে গুণ হয়ে গেলে কি হবে? দেখো 45-এর সাথে 8 গুণ করলে 5 এটা 40-এর শূন্য, 4 4টা 32, আর 4 কত? 36, 360। তাহলে এ বি সমান 360, এ বি সমান কত? 360। এইটুকুন একটু মাথায় রেখো, সাইডে আমি লিখে রাখি, এ ইন্টু বি, এ বি মানে এ ইন্টু বি সমান 360। এবার দেখো পরের পার্টটা কি বলছে, বলছে 500 এর মানে গুণ দাদা 10 শতাংশের, 10 শতাংশ মানে নিচে 100, শতাংশ মানে পার্সেন্টেজ একই, শুধু বাংলা আর ইংরেজি বলে, বুঝতে পারছো? শতাংশের এর একটা টান রয়েছে, তার জন্য গুণ চিহ্ন দেব, বি শতাংশ, বি শতাংশ, এইখানটায় তোমাকে বুঝতে হবে বি শতাংশ সমান 12। দেখো এইখানটায় তোমাকে একটু বুঝতে হবে, দেখো দেখো এখানে ওরা বি বলেছে, বি দিয়েছে পরের পার্টটায়, কিন্তু আমাদের এর মান জানতে চেয়েছে। তুমি এখান থেকে এই যে প্রথম পার্টটায় যে জিনিসটা পেলাম এ আর বি এর গুণফল এত, তুমি এখানে শুধু বি এর মানটা বার করতে যাবা। তাহলে দেখো এ ইন্টু বি, এ বি মানে কি? এ ইন্টু বি সমান যদি 360 হয়, সঙ্গে সঙ্গে বলবার বি মানে কি? 360/এ। এই বিষয়টা তো তুমি বুঝতে পারলে, তাহলে বির জায়গায় তুমি 360/এ রেখে দিবা।
এইটুকুনে মানে আমি তো ব্যাক করতে পারছি না, মানে আমি আরেকবার এখানে লিখি। দেখো বিষয়টা এরকম হবে যে 500 ইন্টু 10/100 ইন্টু বি মানে কত 360 বাই এ, এর এর শতাংশ, শতাংশ সবসময় নিচে 100 হয়। বিষয়টা বুঝলে, এটা সমান 12। ব্যাস এইটুকুনে কাটাকাটি করো, তাহলে এর মান বেরিয়ে যাবে। সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা এই 100 দুটো শূন্যর জন্য এই দুটো শূন্য বাদ, এই একটা শূন্য এই একটা শূন্য ঝেড়ে দিলাম, এই শূন্যটার এই শূন্যটা ঝেড়ে দিলাম, আর এই 12 দিয়ে 36কে ঝাড়তে পারি কারণ ওপরে ওপরে আছে, তাহলে এখানে হচ্ছে 3 বারং 36। তাহলে থাকলো কি, থাকলো এদিকে 5 আর এদিকে 3, তাহলে 3 5 15, আর এটা ওদিক গুণ হয়ে শুধু এই থাকছে, এর মান আমরা পেলাম 15। ব্যাস বিষয়টা বুঝতে পারলে। দেখো খুব বেশি কিন্তু আহামরি কাটাকাটি বা খুব বেশি সময় নষ্ট হবে না, মানে তুমি যদি একটু একটু যদি কি একটু যদি মানে অঙ্কগুলো প্র্যাকটিস করো না, দেখবা এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারবা। ঠিক আছে, তুমি যথেষ্ট সময় পাবা, আমি শর্টকাটও তোমাদের দেখিয়ে দেবো। তবে আমি মনে করি আগে তুমি যদি মানে নতুন হয়ে থাকো, মানে নতুন ভাবে প্রিপারেশন নিচ্ছ, সেই জন্য আগে এই বেসিকভাবে তুমি অঙ্কগুলো করার চেষ্টা করো। তারপরে তো শর্টকাট অনেক রকমের কনসেপ্ট রয়েছে, সেগুলো আমি না হয় একটা এক্সট্রা করে ম্যারাথন ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দেবো। ঠিক আছে, চলো পরে এই প্রশ্নটা আমরা দেখি। বলছে দেখো একটি বস্তুর মূল্য 25% কমে যায়। আচ্ছা দাদা 25% মানে কি, আগে সেটা তো বার করি। 25% মানে 25/100, একটু যদি আমরা কেটে দিই তাহলে হচ্ছে তোমার 1/4 হয়ে যাচ্ছে, তাই না? এবার বলছে দেখো এটা কি হয়, কমে যায় না বেড়ে যায়, বৃদ্ধি পায় না হ্রাস পায়? কমে যায়, কমে যায় বা হ্রাস পায় হলে পরে মাইনাস চিহ্ন দেবে, আর যদি বৃদ্ধি পায় বা বেড়ে যায় বলে প্লাস চিহ্ন দেবে। এবার যে উত্তরটা আমাদের যেটা হবে সবসময় মাথায় রাখবে, ওপরে যা আছে সেটা তাই বসে যাবে। এবার এই আগে যে চিহ্নটা মাইনাস থাকলে এই দুটোর মাইনাস করে নিচে লিখবা, প্লাস চিহ্ন থাকলে এই দুটো যোগ করে নিচে লিখবা, ওপরে যা আছে সেটা সবসময় তাই থাকবে। তাহলে মাইনাস আছে এক্ষেত্রে, এই দুটো বিয়োগ করে কত হচ্ছে, এদের বিয়োগফল 1 আর 4-এর বিয়োগফল 3, শতকরায় চেয়েছে তাই 100 দিয়ে গুণ, এইটুকুনাই ছিল, আর কিছু ছিল না অঙ্কটার মধ্যে। তাহলে 100/3 মানে 33.33%, মানে বিষয়টা বুঝতেই পারছো, আমাদের যাওয়ার দরকার নেই, ওরা দেখো অপশানে 100/3ই দিয়ে দিয়েছে, অপশান 4 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরে প্রশ্ন দেখো, বলছে দুইটি সংখ্যা তৃতীয় সংখ্যার চেয়ে 10% এবং 20% কম, তাহলে এই টাইপের অঙ্কে তুমি কি করবা, যে সংখ্যাটা চেয়ে বা থেকে কম বা বেশি বলবে সেই সংখ্যাটা আগে তুমি ধরে নিতে হবে, আর সেই সংখ্যাটা সবসময় তুমি 100 ধরবা, সবসময় 100 ধরবা। তাহলে 3 নাম্বার যে থার্ড সংখ্যাটা তুমি 100 ধরে নিলে, তাহলে পরে দেখো 1 নম্বর যে সংখ্যাটা আর 2 নম্বর সংখ্যাটা আমরা বার করব। 1 নম্বর সংখ্যাটা এই 3 নম্বর সংখ্যার থেকে 10% কম। দেখো 100 থেকে 10% কম মানে কত কম, 10 কম, এগুলো তো তুমি জানোই। তাহলে সঙ্গে সঙ্গে বলবা 10 যদি কম হয় তাহলে এই 1 নম্বর সংখ্যা হয়ে যাবে 90, আর 2 নম্বর সংখ্যাটা 20% কম, মানে 100-র 20% কম মানে 20 কম, তাহলে 2 নম্বর সংখ্যাটা হয়ে যাবে 80। ব্যাস এইটুকুনে, আর কিছু না। তারপরে বলছে যে দ্বিতীয় সংখ্যাটি কোনটা, এই দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার সমান করার জন্য কত শতাংশ বৃদ্ধি করতে হবে, কোনটা, দেখো দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার সমান করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে, দ্বিতীয় সংখ্যাটা কত 80, 80তে আমাদের কত বাড়াতে হবে, 80 আছে কিন্তু আমাদের 90 করতে হবে, মানে 10 বাড়াতে হবে, অর্থাৎ 80তে 10 বাড়াতে হবে, শতকরায় কত বৃদ্ধি করতে হবে, তাই 100 দিয়ে গুণ, এইটুকুনাই। এই 0 0 তুমি কেটে দিলে, 8 দিয়ে যদি তুমি দেখো এখানে 4 দিয়ে কাটলে হচ্ছে 2, আর 4 25 হয় 100, 2 দিয়ে 25কে ভাগ করলে 12.5 হয়ে যাচ্ছে। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বিষয়টা বুঝতে পারলে এইভাবে প্রত্যেকটা প্রশ্নে আর কি আমাদের করতে হবে। একজন শিক্ষার্থী 4/3-এর পরিবর্তে একটি সংখ্যাকে 3/4 দ্বারা গুণ করে। আচ্ছা আচ্ছা দাদা, তা আমরা কি বুঝলাম, এইটুকু পড়ে বুঝলাম যে একজন শিক্ষার্থী কোনো একটা সংখ্যাকে, তাকে বলা হয়েছিল এই সংখ্যাটার সঙ্গে তুই 4/3টা গুণ করবি, সে কি করেছে, সে ভুল করে সংখ্যাটার সঙ্গে 3/4 গুণ করে ফেলেছে। এবার এই গুণ করার ফলে কম বেশি কি হয়েছে না হয়েছে সেই শতকরা ত্রুটিটা, মানে যত কিছু কম বেশি হয়েছে সেটা শতকরায় কত সেইটা আমাদের বার করতে বলছে। এবার তুমি সংখ্যাটাকে থোড়েই জানো, এই যে একটা সংখ্যা, এই সংখ্যাটাকে থোড়েই জানো, এবার সংখ্যাটা তুমি কি ধরবা, দেখো দেখো এক্স ধরে করতে গেলে হ্যাপা হয়ে যাবে। আমি বলবো এই যে ভগ্নাংশ দুটো না, এদের যে হর, এই হরের মানে লসাগু, হরের লসাগু যেটা হবে সেইটাই তুমি সংখ্যাটা ধরে নিবা, তাহলে খুব মানে সহজেই তুমি সমাধান করতে পারবা। সঙ্গে সঙ্গে বলবা দাদা 3 আর 4-এর লসাগু 12, মানে আমরা ধরলাম সংখ্যাটা হচ্ছে 12, তাহলে সংখ্যাটা যদি 12 হয়, সেই 12-র সাথে 4/3 গুণ করার কথা ছিল, কিন্তু সে 3/4 গুণ করেছে। দেখি তো কত হয়েছে, দেখো 4 দিয়ে 12কে কাটলে 3,
3 তিরিখে 9 পেয়েছে সে 9, কিন্তু তাকে পাওয়া উচিত ছিল কত? এই 4/3 দিয়ে গুণ করার কথা ছিল, তাহলে তাকে পাওয়া উচিত ছিল 4 4 16 পাওয়ার কথা ছিল, সে 9 পেয়েছে। কত কম বা বেশি পেয়েছে? তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা তাকে 16 পেতে হতো, কিন্তু সে 9 পেয়েছে, মানে 7 কম পেয়েছে। 100-এ কত? মানে আমাদের বলেই দিয়েছে শতকরা ত্রুটি কত, এই 12টা কিন্তু কিছু না, 100-এ কত। সঙ্গে সঙ্গে কেটে দাও, 4 4 16, 4 25 100, 7 25 হচ্ছে 175, আর নিচে 4 রয়েছে, 4 দিয়ে ভাগ করবো, অ্যান্সার চলে আসবে। দেখো 4 4 16, আর এদিকে হচ্ছে 15 থাকছে, 3 4 12, মানে তুমি বুঝতেই পারছো যে 43, মানে 43 পয়েন্ট সামথিং হবে। অপশান দেখলেই বলবো অপশান 3 আমাদের সঠিক উত্তর, 43 পয়েন্ট সামথিং। চলে আসি পরের প্রশ্নে। দেখো বলছে একটি গাড়ির প্রাথমিক মূল্য, মানে গাড়িটার প্রথমে দাম ছিল 20,000 টাকা, তা বলছে গাড়ির মূল্য প্রতি বছর তার প্রাথমিক মূল্যের থেকে 20% হ্রাস পায়, 3 বছর পরের মূল্যটা কী হবে? এবার আমরা কি করব? ইউনিট ধরে করব। দেখো ইউনিট ধরে করলে কিন্তু খুব সহজেই তুমি এই টাইপের প্রশ্নগুলো সমাধান করতে পারবা। সঙ্গে সঙ্গে তোমার আগে প্রশ্নের মধ্যে চোখটা যাবে কোথায়? যেখানে পার্সেন্টেজ বা শতাংশ রয়েছে সেই সংখ্যাটার দিকে তোমার নজর চলে যাবে। তুমি এখানেই দেখতে পাচ্ছ 20%। 20% মানে কি? সঙ্গে সঙ্গে বলবা দাদা 20% মানে 1/5। এত কি হয়? হ্রাস মানে কমে যায়, মানে গাড়িটার দাম যদি 5 হয়, 5 ইউনিট হয়, তাতে 1 কমে যায়। তাহলে 5 ইউনিট হলে 1 কমে যায়, বর্তমানে 4 ইউনিট দাম হয়। বিষয়টা বুঝলে? এটা হচ্ছে প্রাথমিক মূল্য, আর এটা হচ্ছে নতুন মূল্য। মানে প্রাথমিক মূল্য যদি 5 ইউনিট হয়, তাতে 1 কমে যায়, অর্থাৎ 4 হয়। এরকম কবার ঘটেছে? 3 বছর ঘটেছে। 3 বছর করো, 3 বছর ঠিক একই রকমভাবে ঘটেছে। সঙ্গে সঙ্গে আমরা বলবো এই পাশেরগুলো কি বলো তো বস? এই পাশেরগুলো হচ্ছে প্রাথমিক মূল্য। দেখি তো ইউনিটে কত ইউনিট হচ্ছে? 5 5 25, 5 25 125 ইউনিট যদি প্রাথমিক মূল্য হয়, সেখানে নতুন হচ্ছে মূল্যের ইউনিট দাঁড়াচ্ছে 4 4 16, 4 16 64। ইউনিটে দেখলাম 125 ইউনিট বা 125 টাকার জিনিস 64 টাকা দাঁড়াচ্ছে, 3 বছরে 20% করে কমে। তাই না? আমাদের তো ওরা বলে দিয়েছে যে 125 নাই, আসলে সেটার প্রাথমিক মূল্য ছিল 20,000 টাকা। তাহলে এখান থেকে তুমি সঙ্গে সঙ্গে বলবা 125 সমান যদি 20,000 হয়, একটু কষ্ট করে বুঝে নাও 1 সমান কত বা 125, আর এই 64 সমান কত? একটু দেখে নাও কাটাকাটিটা। তাহলে 5 দিয়ে কাটলে 5 25 125, 5 দিয়ে কাটলে 4 5 20, আর এদিকে হচ্ছে 3টে শূন্য ছিল, তাই তো? 3টেই তো, হ্যাঁ 3টে ছিল। এবার আবার তুমি দেখো 25 দিয়ে যদি কাটো, দেখো 4 25 100, 8 25 হচ্ছে তোমার 200, তাহলে 16 25 400। একবারে তুমি বলে দেবা 16 হবে, 400 কেটে আর এদিকে একটা শূন্য বসে গেল, মানে 160 আর 64 গুণ করলে আমরা এবার 3 বছর পরে ওই গাড়িটার নতুন মূল্য পেয়ে যাব। কি পেলাম? দেখো আমি কেটে দিলাম 160 আর 64। বিষয়টা বুঝতে পারছো তো বস? যদি বুঝতে না পারো আমাকে বলবা। দেখো 160কে গুণ করবা কি করে? 100 প্লাস 60 ধরবা, তাহলে 100-র সাথে 64 গুণ করলে 6400, মানে 6,400, আর 60-এর সঙ্গে গুণ করা মানে একটা শূন্য তো বসবেই। 4 ছক 24-এর 4, 2 36 আর 2 38, ব্যাস এইটুকু নাই। 0 4 2, এদিকে 1 এসে হয়ে যাবে 10,240 টাকা হয়ে যাবে গাড়িটার এখন 3 বছর পর নতুন মূল্য। অপশান যদি দেখো 4 আমাদের সঠিক উত্তর। দেখো সেম টাইপের প্রশ্ন, কিন্তু ওরা শতাংশগুলো 3 বছরে কীভাবে কমেছে বা বেড়েছে সেটা দিয়েছে। দেখো কি বলছে? একটি মেশিনের মূল্য হলো এত টাকা। বেশ ভালো কথা, মেশিনটার দাম ছিল 50,000 টাকা। বলছে এর মান প্রথম বছরে 10%, দ্বিতীয় বছরে 20% এবং তৃতীয় বছরে 40% অবমূল্যায়িত হয়। দেখো এই ভাষা তোমাকে বুঝতে হবে। অবমূল্যায়িত মানে কি? অবমূল্যায়িত মানে দাদা কমে গেছে, হ্রাস পেয়েছে, প্রত্যেক বছরই কোনো না কোনো একটা পার্সেন্টেজ হারে কমে গেছে। তা প্রথম বছরে কি ঘটেছে? 10% কমেছে। 10% মানে কি? 10% মানে 1/10। বিষয়টা বুঝতে পারছো? তুমি যদি নাও বুঝতে পারো, তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা 10% মানে 10/100, এই কাটলে পরে 1/10। মানে প্রথম বছরে যদি জিনিসটার দাম 10 ইউনিট হতো, তাতে 1 কমে গিয়ে 9 ইউনিট হয়েছে। দ্বিতীয় বছরে কি হয়েছে? 20% কমেছে। 20% মানে কি দাদা? তুমি সঙ্গে সঙ্গে বলবা 20% মানে 1/5, মানে দ্বিতীয় বছরে 5 ইউনিটের জিনিস হয়ে গেছে 1 ইউনিট কমে গেছে, 4 ইউনিট হয়েছে। আর তৃতীয় বছরে 40%, দেখো 20% মানে 1/5 হলে 40% মানে 2/5, মানে 5-এ 2 কমেছে, 5-এ 2 কমেছে, 3 দাঁড়িয়েছে, ব্যাস এইটুকু নাই। এইটা এপাশেরটা হচ্ছে প্রাথমিক মূল্য, আর এপাশেরটা হচ্ছে নতুন মূল্য।
তাহলে আমরা দেখি প্রাথমিক মূল্য ইউনিটে কত পাচ্ছি। 5 পাঁচা 25, 25 10কে 250, 250 ইউনিট বা 250 টাকা যদি প্রাথমিক মূল্য কোনো একটা জিনিস হয়, সেটা 3 বছর পরে এত 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 পার্সেন্টে কমে গিয়ে হয়ে যাচ্ছে তোমার 3 4 12, 9 12 108। বিষয়টা বুঝতে পারছো? ঠিক একই রকমভাবে তুমি বলবা আসলে তো জিনিসটা তো 250 ইউনিট বা 250 টাকার নয়, ওটা হচ্ছে 50,000 টাকার। তাহলে আমরা বলবো এই যে তোমার হচ্ছে 250 ইউনিট সমান যদি 50,000 হয়, একটু কষ্ট করে বুঝে নাও, 1 ইউনিট সমান কত, মানে 250 ইন্টু তোমার আমাদের নতুন মূল্য বলেছে তাই 108 সমান কত। দেখো কাটো, 250 দুগুণি 500 আর একটা শূন্য, তার মানে 108-এর সঙ্গে 20 গুণ করলেই আমাদের উত্তর চলে আসবে। 0 8 দুগুণি 16, 2 অক্ষে 2, তাই না? আর হচ্ছে দেখো 8 দুগুণি 16 আর এদিকে একটা শূন্য, হ্যাঁ 2 অক্ষে 2, অর্থাৎ আমাদের এখানে সঠিক উত্তর দেখো এখানে একটা শূন্য হবে, এই শূন্যটা আমি দিইনি, ঠিক আছে, মানে 500 কাটলো আর এখানে দুটো শূন্য ছিল, একটু লক্ষ্য করো, ঠিক আছে। এই জায়গাটা আমি লেখাটা হয়তো একটু ঘিচিমিচি হয়ে গেল, 50,000 না, তার জন্য এখানে 500 গেল আর দুটো শূন্য ছিল। তাহলে এবার গুণ করলে হয়ে যাচ্ছে 21,600 আমাদের সঠিক উত্তর। দেখো 21,600 যদি তুমি দেখো অপশান একেই রয়েছে আমাদের সঠিক উত্তর 21,600। বিষয়টা কি তুমি বুঝতে পারলে? এই টাইপের প্রশ্ন কিন্তু তুমি এইভাবে ইউনিট ধরে করবা, দেখবা খুব সহজেই তুমি সমাধান করতে পারবা। পরে এই প্রশ্ন দেখো কি বলছে, বলছে পেট্রোলের দাম 20% এবং 10% বৃদ্ধি পেয়েছে, তারপর বলছে মূল্যের কার্যকর শতাংশের পরিবর্তন নির্ণয় করো। দেখো এখানে তুমি একটা সূত্রের উপর কাজ করতে পারো। দেখো এখানে এইটা 20% এবং 10% দুটোই কিন্তু বৃদ্ধি পেয়েছে। যখনই তুমি লিখে নাও, খাতায় নোট করে নাও, বৃদ্ধি বৃদ্ধি বলবে, তখন তুমি কি করবা, দেখো সূত্রটা লিখে নাও, a প্লাস বি ইন্টু প্লাস এ বি বাই 100। এটা হচ্ছে বৃদ্ধি বৃদ্ধি, দুটোই যদি বৃদ্ধি থাকে সেক্ষেত্রে হয়ে যাবে এইটাই সূত্রটা। আর বৃদ্ধি হ্রাস যদি থাকে তাহলে সেক্ষেত্রে হবে a মাইনাস বি ইন্টু মাইনাস এ বি বাই 100। এটা হচ্ছে বৃদ্ধি অথবা হ্রাস থাকলে, বৃদ্ধি হ্রাস থাকলে। আর যদি দুটোই যদি হ্রাস থাকে তাহলে সেক্ষেত্রে হবে a প্লাস বি ইন্টু মাইনাস এ বি বাই 100। বিষয়টা বুঝতে পারলে এই 3টে পয়েন্ট তুমি একটু লিখে নাও, ঠিক আছে, সুবিধা হবে। তাহলে সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা এখানে যে হচ্ছে আমরা দেখছি যে পেট্রোলের দামটা তোমার হচ্ছে কি 2বারই বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা এইটার উপর কাজ করব, a প্লাস বি প্লাস এ বি বাই 100। তাহলে এ মানে যে কোনো একটা তুমি ধরে নাও, প্রথমটাকেই সবসময় এ ধরবা, তাহলে এ মানে হচ্ছে 20 প্লাস বি, এ প্লাস বি মানে বি মানে হচ্ছে 10 ইন্টু এ বি ইন্টু, এখানে প্লাস ছিল, ঠিক আছে, একটু দেখে নাও, প্লাস এ মানে 20, বি মানে 10, এ বি বাই 100। ব্যাস এইটুকু নেই। এই 0 0 0 0 কেটে দিলে এই পাশে থাকলো 2 আর মাঝে যোগ চিহ্ন আছে, এদিকে যোগ করলে হয়ে যাচ্ছে 30। তাহলে 30 আর 2 32, 32% শেষমেশ এত পরিবর্তন হবে 32। আমাদের অপশান 3 সঠিক উত্তর। বুঝতে পারলে? এইভাবে তুমি অঙ্কগুলো করে নিবা। দেখো পরের প্রশ্ন বলছে দুইটি সংখ্যার অনুপাত দিয়েছে ওরা এত, বেশ ভালো কথা। বলছে প্রথম সংখ্যার 40% যদি 120 হয় তবে দ্বিতীয় সংখ্যার 60% কার সমান? আমরা তো বুঝতে পারলাম যে দুটো সংখ্যার অনুপাত হচ্ছে 5 আর 4। আমরা ধরে নেব একটা সংখ্যা 5x আর একটা হচ্ছে 4x। এবার ওরা বলছে যে প্রথম সংখ্যার 40%, এই 5x এর সংখ্যার এর 40% কত? 120। 120 হয় হলে থাকলে সমান চিহ্ন ঝেড়ে দিবা, ব্যাস এইটুকুনাই কাটাকাটি করো। এই 0 0 কাটলে, এবার দেখো এই একবারে কেটে দাও, 5 দিয়ে কাটলে হচ্ছে 2 হচ্ছে, আর 2 দিয়ে গেলে 2। এবার এই 2 দিয়ে এটাকে কেটে দিলে সমান, ওপরে ওপরে কাটা যাচ্ছে, সমান চিহ্নের এপাশে ওপাশে, ওপরে ওপরে নিচে নিচে কাটা যায়। 2 দিয়ে কাটলে 60, 60 এখানে, হ্যাঁ একটু দেখে নাও। তাহলে এদিকে কি থাকছে, এই পাশটায় পুরোটার মধ্যে থাকছে শুধু ওপরে x, আর এই পাশে পুরোটার মধ্যে শুধু ওপরে 60 থাকছে, মানে x সমান আমরা পেলাম 60। বিষয়টা বুঝতে পারলে? যদি আমাদের বলতে পারে প্রথম সংখ্যাটা কত, জাস্ট তুমি 60-এর সঙ্গে 5 গুণ করে 5 ছক 30 মানে 300 বলে দিতে পারতে। এবার আমাদের বলেছে যে দ্বিতীয় সংখ্যার 60% কার সমান। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় সংখ্যাটা কত? তুমি সঙ্গে সঙ্গে বলবা x এর মান যদি 60 হয়, 4 60 কত, 4 ছক 24 অর্থাৎ 240 হয়ে যাবে দ্বিতীয় সংখ্যাটা। এবার এই দ্বিতীয় সংখ্যার 60% কত সংখ্যার সমান? ব্যাস এইটুকু নয়, কাটলে 24 আর তুমি 6 গুণ করলে বলবা দাদা কত হচ্ছে, 4 ছক 24 হচ্ছে 2, 12 আর 2, 6 দুগুণে 12 আর 2 14, 144 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো অপশানে কোথায় রয়েছে,
অপশান 3 আমাদের সঠিক উত্তর। যা বলবে প্রশ্নে আমরা তাই করব, কোনো অসুবিধা নেই। বলছে দেখো এ, বি এবং সি হলো 3টি সংখ্যা। বলছে এ হলো বি এর থেকে এত % কম, আবার সি হলো এ এবং বি এর যোগফলের থেকে এত % বেশি। বি সি এর থেকে কত শতাংশে কম আমাদের সেটা বার করতে বলেছে। প্রশ্ন আমি বারবার করে বলি, প্রশ্নের ভাষা তোমাকে বুঝতে হবে। এখানে 3টে সংখ্যা রয়েছে, কে কে রয়েছে, এ রয়েছে, বি রয়েছে আর সি রয়েছে। ব্যাস এইটুকু না তো তুমি বুঝতে পারলে, লিখলে। তারপরে বলছে দেখো, বলছে এ হলো বি এর চেয়ে এত % কম। বি এর চেয়ে কত কম? 48% কম। 48% মানে কত? তুমি বলবো দাদা 48/100। এটাকে আমরা যদি একটু ছোট করে দিই, ঝেপে দিই, তাহলে তুমি এখানে বলবা দা তুমি হচ্ছে 4 দিয়েই কাটো, একবারে 4 দিয়ে কাটলে নিচে 25 হচ্ছে, 4 দিয়ে কাটলে 4 বারং 48। মানে আমরা এটা বুঝলাম, এ হলো বি এর থেকে এত % কম, মানে বি যদি 25 হয় সেখানে এ তার থেকে 12 কম। বি যদি 25 হয় সেখানে এ তার থেকে 12 কম, তাহলে কত হবে? এর মান হবে 13। বিষয়টা বুঝলে? এবার ওরা বলছে দেখো এইটুকু কাজ আমাদের হয়ে গেল এই পর্যন্ত। এবার বলছে এবং সি হলো এ এবং বি এর যোগফলের, এ আর বি এর যোগফলের যোগফল কত দেখো 20, 30, 38 যোগফলের থেকে আবার 20% বেশি, মানে যোগফল তো হবেই, তার থেকে আবার কত বেশি? এই যোগফলের থেকে 20% বেশি। বিষয়টা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? বলছি দেখো এ এবং বি এর যোগফল তার থেকে আবার 20% বেশি, মানে 38 তো হবে, এদের দুজনের যোগফলে যেটা আসে 38 তো হবেই, এবং তার সাথে আবার তাদেরই 20% বেশি। তোমাকে ভাষা বুঝতে হবে, সঙ্গে সঙ্গে তুমি কাটো। দেখো এটা দিয়ে এটা কাটলে, আর এবার দেখো তুমি না কেটে যদি এখানে গুণ করো, কাটা যাচ্ছে মানে কাটলাম না। দেখো 38 দুগুণি কত? তোমার হচ্ছে এখানে 6, এদিকে 3 দুগুণি 6 কে 7, মানে 76। এবার 10 আছে তাই 1 ঘর আগে পয়েন্ট হয়ে গেল, মানে 7.6। তাহলে 38-এর সাথে তুমি যদি 7.6টা যোগ করো, তাহলে সির আমরা মানটা পেয়ে যাবো 6 পয়েন্ট। আর হচ্ছে এখানে কত হচ্ছে বলো? হচ্ছে 5, আর এদিকে 1 এসে হয়ে গেল 4, মানে 45.6 হয়ে যাচ্ছে সি এর মান। এবার ওরা বলছে বি সি এর থেকে কত শতাংশ কম? কার থেকে? সি এর থেকে। সি কত? 45.6। এর থেকে বি কত কম? মানে 25 কম। মানে হচ্ছে বি এর মান তো 25, তার মানে কত কম? তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা এটা যদি সি এর মান হয়, এটা যদি বি এর মান হয়, তাহলে সি থেকে বি কত কম? 45.6 থেকে 25 বাদ দিলে তুমি বলবা 20.6 হচ্ছে কম। বিষয়টা বুঝতে পারলে? এটাই শতাংশে চেয়েছে, তাই 100 দিয়ে আমরা ঝেড়ে দেবো। দেখো এই দশমিক তুলে দিলে, তাই না? দেখো 2 দিয়ে কাটলে হচ্ছে 103, আর 2 দিয়ে এখানে কাটলে 2 দুগুণি 4, আর হচ্ছে 8 দুগুণি 16। আর হচ্ছে এবার এখানে দেখো কাটাকাটি যাচ্ছে, ওপর নিচে তো আর যাচ্ছে না, তুমি এটার সঙ্গে এটা কাটো। দেখো আচ্ছা, কাটাকুটি করতে গেলে গুণ করতে অসুবিধা হবে, দরকার নেই, তুমি রেখে দাও এইভাবে। তুমি কি করবা? 103 আর এই 100 গুণ করো, তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে 103, তারপরে 2 শূন্য, মানে 10,300, তাকে তুমি 228 দিয়ে ভাগ করবা। একটু আমি কেটে দিলাম, ঠিক আছে? দেখো 228 দিয়ে আমরা দেখলাম হচ্ছে 10,300কে ভাগ করবা। দেখো 4 ঘর যাবে। দেখো এখানে তুমি প্রথমে কি নিবা? এবার অপশানের উপরে তোমার চোখ চলে গেলে না, তুমি খুব সহজেই করতে পারবা। দেখবা যে এখানে দাদা 4 ঘরই যেতে পারবে, কারণ 4 দুগুণি 8, মানে 800-র কাছাকাছি, অর্থাৎ 4 ঘরই আমরা নেব। ঠিক আছে, 4 ঘর যদি নিই, 4 আটা 32, 2 হাতে 3, 4 দুগুণি 8 আর 3 কত? 11, 1 হাতে আমাদের 1, 4 দুগুণি 8 রেখে 9। ব্যাস এইটুকু না। এবার হচ্ছে বাদ দাও, 8 থাকছে এখানে, 1 থাকছে এখানে, 1 থাকছে, 0টা নামলো। এবার দেখো কত ঘর যাবে। এবার দেখো 4 তো প্রথমে হয়েছে, এবার এখানে দেখবা তোমার হচ্ছে 5 দুগুণি 10, 6 দুগুণি 12, তাহলে 5 ঘর যাবে। বুঝতে পারছো? 5 ঘর যখনই যাবে, তুমি বুঝতেই পারছো যে 45 পয়েন্ট সামথিং হবে। তুমি কিন্তু সব কিছু করতে যাবা না। দেখো এত বড় ভাগ দেখে কিন্তু ভয় পাবা না। আমরা এই 2-1টা কোনো রকম প্রথমবার ফেলে দিয়েই কিন্তু আমরা ধরে ফেলতে পারবো 45 পয়েন্ট সামথিং। তুমি এই কখনোই 72, 82 কখনোই নিবা না, 48ও কখনোই নিবা না। 45 পয়েন্ট সামথিং যাহাই হোক না কেন, কারণ 4 দিয়ে প্রথমবার যখনই গেল, পরের বার 8 দিয়ে যাবে না, কারণ 8 দুগুণি 16, 228কে 8 দিয়ে গুণ করলে তোমার ওই কত ছিল? 1100 কত যেন ছিল, ওর থেকে অনেক বেশি হয়ে যাবে, তাই না? এই মানে ছোট ছোট বিষয়গুলো তোমার মাথায় রাখতে হবে, তাহলে 5 হতে বাধ্য। অপশন 2 আমাদের সঠিক উত্তর। এই ছোট ছোট বিষয়গুলো তুমি মাথায় রাখবা, ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখো কি বলছে। বলছে নতুন ব্যয়ের সাথে প্রাথমিক ব্যয়
প্রাথমিক ব্যয় মানে প্রথমকার যে ব্যয়, সেই ব্যয়টার অনুপাত ওরা বলছে 15:16। বেশ ভালো কথা। বলছে যদি পেট্রোলের দাম 25% বৃদ্ধি পায়, আমি তোমাদের সবসময় আগে বলেই দিয়েছি যেখানে পার্সেন্টেজ রয়েছে সেটাকে আগে ভাঙো, ভেঙে সেটা থেকে শুরু করবা। তুমি সঙ্গে সঙ্গে বলবা পেট্রোলের দাম 25% বৃদ্ধি পেয়েছে। দাদা 25% মানে কি? 25% মানে 25% মানে 25/100 কাটলে পরে হয় 1/4, মানে 4-এ 1 বেড়েছে, 4-এ কি হয়েছে? 1 বেড়ে গেছে। তাহলে বলছে যে পেট্রোলের তোমার ব্যবহার X% কমাতে হবে। আমরা দেখছি 4-এ 1 বেড়েছে, 4-এ 1 বেড়েছে, 4-এ 1 বেড়েছে, তাহলে 4টা কি প্রাথমিক না নতুন? তুমি সঙ্গে সঙ্গে বলবো দাদা 4-এ 1 বেড়েছে মানে কি 4টা প্রথমে ছিল তাতে 1 বেড়ে গেছে, মানে 4টা হয়ে যাবে প্রাথমিক, আর হচ্ছে নতুন হয়ে যাচ্ছে মূল্যটা তোমার হচ্ছে 4-এ 1 বেড়ে গেছে, তাহলে 5 হয়ে গেছে। বিষয়টা বুঝতে পারলে? এবার দুবার সমান করো। এটা ছিল 15:16, তাহলে এখানেও তুমি এটা প্রাথমিক মূল্যটা সমান করার চেষ্টা করো, কারণ প্রাথমিক মূল্য তো যা ছিল তাই হয়েছে, সঙ্গে সঙ্গে এটাকে তুমি 4 দিয়ে গুণ করবা। আর অনুপাত বা ভগ্নাংশের যে কোনো একটা পার্টকে যেটা দিয়ে গুণ করতে হয় অপরটাকেও সেটা দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা এখানে পেলাম 16 আর এখানে পেলাম 20। দেখো তাহলে আমরা বলবো এখানে প্রাথমিক যদি 16 থাকে মূল্য, তাহলে নতুন মূল্য হয়ে যাচ্ছে 20 ইউনিট। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা কত ছিল? 15 ইউনিট ছিল, তাই না? তাহলে 20-তে কত ব্যবহার তোমার হচ্ছে কমেছে? 20-তে তোমার এটা ব্যবহার, তো দেখো 20-তে 5 ইউনিট ব্যবহার কমেছে। বিষয়টা বুঝতে পারছো? 20 ইউনিট দামের জন্য 5 ইউনিট ব্যবহার কমে গেছে। 20-তে 5 ইউনিট কমেছে, শতকরায় কত? এইটুকু, আর কিচ্ছু। সঙ্গে সঙ্গে তুমি এটা কেটে বলবো দাদা 5×20 কত? 100, 5×5 25, 25%, 25% কমেছে। বিষয়টা ধরতে পারলে খুবই সহজ, যা বলবে আমরা তাই অনুযায়ী সেই অনুযায়ী কাজ করবো। অপশান 4 এখানে সঠিক উত্তর, যে 25%। দেখো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে? বলছে রাম তার বেতনের 20% ভাড়া দিতে, 15% শিক্ষায়, 20% তোমার খাবারের জন্য, 10% ওষুধ ও হচ্ছে তোমার বিনোদনের জন্য ব্যয় করেন। যদি তিনি মাসে এত টাকা সঞ্চয় করে তাহলে তিনি তোমার হচ্ছে বলছে শিক্ষার জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করে সেটা নির্ণয় করতে বলেছে। কিচ্ছু ভাবতে হবে না তোমাকে, সঙ্গে সঙ্গে বলো ভাড়ায় কত? 20, আর এদের শিক্ষায় 15, তাহলে 20 আর 15 কত? সঙ্গে সঙ্গে বলবো দাদা 35, আর এদিকে 25 হচ্ছে খাবারে, 35 আর 25 কত? সঙ্গে সঙ্গে বলবো দাদা 60, 60 আর এই যে 20, এই 20টা হচ্ছে তোমার ওষুধের আর বিনোদনে, তাহলে 60 আর 20 80, 80% সে তো খরচ করে ফেলেছে নানান জায়গায়, তাহলে থাকলো তার কত? আর 100% হচ্ছে সম্পূর্ণটা ধরে নেবা, সবসময় সম্পূর্ণটা মানে 100%, তাই না? যেহেতু এখানে পার্সেন্টেজ রয়েছে, তাহলে 100-র মধ্যে 80% চলে গেলে থাকে 20%, সেই 20%টাই তো সে সঞ্চয় করে, সেইটা সমানই ওরা বলছে 5,000 টাকা। তাহলে 1 সমান কত? 1% সমান কত? 20 দিয়ে কাটবা। আর আমাদের জানতে চেয়েছে যে শিক্ষার জন্য সে কি পরিমাণ, শিক্ষার পার্সেন্ট কত ছিল? 15%, 15 সমান কত? দেখো এখানে পার্সেন্টেজ দিলেও হতো, কোনো অসুবিধা নেই, সেটা উড়েই যাচ্ছে, যার জন্য আমি আর লিখলাম না। এবার দেখো এই 0 0 কাটলে 5 দিয়ে তুমি যদি এটা কাটো 250, 250 হচ্ছে 250 গুণ 15, 250, এটা 15 রয়েছে, 250-র সাথে 15 গুণ করলে আমাদের সঠিক উত্তর 15কে তুমি 10 আর 5 ধরে নিবা, তাহলে 10 থাকলে পরে হচ্ছে 2500, আর এর অর্ধেক মানে হচ্ছে, অর্ধেক মানে কি এই 2500-এর অর্ধেক হয় তোমার হচ্ছে কত বলো? 2500-এর অর্ধেক হচ্ছে 1250, 1250, মানে ওই 3750 আমাদের সঠিক উত্তর হচ্ছে। বিষয়টা বুঝলে? এবার অপশান দেখলে না তুমি আর যাবা না, অপশান দেখো, অপশান দেখো, দেখো অপশান দেখলে কি তুমি এসব কিছু করতে? তুমি সঙ্গে সঙ্গে বলতে হয় যে 2500 পেয়েই তারপর বলে ফেলতে যে 2500 আর কিছু বাড়বে, অর্থাৎ 3500-এর কাছাকাছি যাবে, 5000, 6000, 5000, এরকম কিছু হবে না। অপশান 2 আমাদের উত্তর হতে বাধ্য। বিষয়টা বুঝতে পারলে? চলো পরের প্রশ্ন দেখো। একটি কোম্পানির ব্যবহারকারীর সংখ্যা প্রতি বছর গড়ে 20% হারে বৃদ্ধি পায়। যদি কোম্পানির বর্তমান ব্যবহারকারীর সংখ্যা এতজন হয় তাহলে 2 বছর আগে ব্যবহারকারীর সংখ্যাটা নির্ণয় করো। সিম্পল। দেখো আমি সবসময় তোমাকে কি বলেছি যে এই যে যেখানে পার্সেন্টেজ রয়েছে যে সংখ্যাটার সাথে, সেইটাকে তুমি আগে তুলবা। তুমি বুঝতেই পারছো যে 20%, 20% হারে কি হয় দাদা? বৃদ্ধি পায়। 20% মানে কি দাদা? 20% মানে 1/5, মানে 5 যদি হয়, প্রাথমিক মূল্য থাকতো 5 ইউনিট, তাতে 1 বেড়েছে, অর্থাৎ 5 থাকলে এখন হয়ে গেছে 6। তাহলে 5 থাকলে মানে কি? এটা প্রাথমিক মূল্য থাকলে পরে এখন বলে তো বর্তমান বা নতুন, এখন বললে বর্তমান বা নতুন মূল্যটা 6 হয়েছে। এটা কতবার ঘটেছে? 2 বছর ঘটেছে, ব্যাস 2 বার করবা।
তাহলে এখানে তুমি পাবা এই পাশেরটা গুণ করলে, এগুলো সব সময় গুণ করবা, কোনো সময় যেন যোগ ঠোক করে দিও না। তাহলে 5 5 25 ইউনিট যদি প্রাথমিক মূল্য থাকতো কোনো একটা কিছুর, তাহলে পরে সেটা হয়ে যেত তোমার 36 ইউনিট নতুন মূল্য। এবার ওরা বলে দিয়েছে, দেখো দেখো ওরা বলেছে যদি কোম্পানির বর্তমান বর্তমান ব্যবহারকারীর সংখ্যা এত হয়, বর্তমান মানে কি, বর্তমান মানে হচ্ছে নতুন, বিষয়টা বুঝতে পারছো? তাহলে নতুনের উপরে কাজ করবা। আমরা দেখছি নতুন ইউনিট যদি 36 হয়, ওটা সেরা, ওরা মানে ওরা কি বলছে, সেটা 36 নয়, ওটা হচ্ছে 5400 এত। তাহলে 1 সমান কত, সঙ্গে সঙ্গে এখানে 36 আর এদিকে ইন্টু দিয়ে 25। দেখো আমি অবশ্যই লিখতে পারলাম না, ধরাতে পারলাম না, আমি কেটে দিলাম, হ্যাঁ কেটে দিলাম। 36 ইউনিট সমান ওরা বলছে যে 5400, 1 ইউনিট সমান কত হবে বাই 36। আর আমরা দেখলাম যে ওরা বলছে দেখো যে 2 বছর আগে মানে ওই প্রাথমিক মূল্য কত ছিল, প্রাথমিক মূল্যের ইউনিট আমরা দেখেছিলাম 25 ইউনিট, তাই না? ব্যাস এটা কাটাকাটি করলে আমাদের উত্তর চলে আসবে। দেখো 18 দিয়ে কাটলে 2, 18 দিয়ে কাটলে 3 মানে 300, 2 দিয়ে এটা কাটলে 150। দেখো 150 আর যদি তুমি 25 গুণ করো, 150 আর 25 গুণ করলো, এখানে দেখো 150 ইন্টু 25কে তুমি লিখবা 20 যোগ 5, তাহলে 20 দিয়ে গুণ করা তো খুবই সহজ, 3000 হয়ে যাচ্ছে। আর 5 দিয়ে 150কে গুণ করলে 5 15 75 মানে 750, ওই 3750 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান 3। বিষয়টা বুঝতে পারলে? চলো দেখো পরের প্রশ্ন কি বলছে। বলছে পি এবং কিউ হলো এমন দুটি সংখ্যা যাতে যদি পি এর 20% পি 20% বৃদ্ধি পায় এবং কিউ 40% হ্রাস পায়, তবে তাদের যোগফল একই থাকে। মানে এই যে বাড়ানো কমানোর ফলেও দেখা গেল তারা একই থাকে, মানে কি তারা সমান থাকে। বিষয়টা বুঝতে পারলে? তাহলে তুমি এখানে আগে কি করবা, যেখানে শতাংশ বা পার্সেন্টেজ রয়েছে সেটার উপর কাজ করবা। পি এর 20%, পি 20%, পি 20%, আর হচ্ছে কিউ কিউ এর 40%। এটা বাড়ানো বা কমানোর ফলে সেটা কি হয়েছে, একই রয়েছে, যোগফল একই রয়েছে, মানে কি সমান রয়েছে। বিষয়টা বুঝতে, এইটুকু নাই আর কিছু না। দেখো এখানে কেটে দাও, 100 100 কেটে গেল, এই 0 0 কাটলো, 2 দিয়ে কাটে 2 অক্ষে 2, 2 দিয়ে কাটে 2 দুগুণে 4, মানে 1p = 2q। এবার আমি যদি এখান থেকে বলি, বলো তো দাদা পি সমান কত হবে আর কিউ সমান কত হবে, সঙ্গে সঙ্গে তুমি বলবা পি এর মান হয়ে যাবে ওপাশে যে রয়েছে সে, আর কিউ এর মান হয়ে যাবে এপাশে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যা। বিষয়টা বুঝতে পারলে? এবার ওরা বলছে দেখো যে কিউ এর চেয়ে, কার চেয়ে, কিউ তো 1 আর পি তো 2, কিউ এর চেয়ে পি কত শতাংশ বড়, অবশ্যই বড়, কিউ 1 আর পি 2, পি বড়, কত শতাংশ বড়, আমরা দেখবো যে কিউ এর চেয়ে, কার চেয়ে, কিউ এর চেয়ে, কিউ তো 1, এর চেয়ে পি হচ্ছে 2, 2 পি এর মান 2 অর্থাৎ 1 বড়, 1-এ 1 বড় 100 কত অর্থাৎ 100% বড়। বিষয়টা বুঝতে, একটু কাটাকাটিগুলো কিছুই থাকছে না, মানে 100% বড়। তুমি সঙ্গে সঙ্গে বলে দিব অপশান 4 আমাদের সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্নে। দুটি সংখ্যার মধ্যে পার্থক্য তাদের যোগফলের 15%। দেখো আমি বারবার করে একটা কথা বলি যে প্রশ্নের ভাষাটা আগে বোঝার চেষ্টা করো। ওরা বলছে যে দুটো সংখ্যার যে পার্থক্য সেটা ওই সংখ্যা দুটোর যোগফলের 15%। আমরা তো আগে দেখবো এই পার্সেন্টেজ যেখানে লেখা রয়েছে সেটা মানে কি, তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা 15% মানে 15/100, যদি একটু কাটাকাটি করি 5 দিয়ে কাটলে 3 ওপরে আর নিচে হচ্ছে 20। মানে এখান থেকে আমরা এটা বলতে পারি যে যোগফল যদি 20 হয় তাহলে পার্থক্য হবে 3। মানে তুমি প্রশ্নটা ভালো করে পড়ো, দেখো ওরা কি বলছে। বলছে দুটো সংখ্যার মধ্যেকার পার্থক্য তাদের যোগফলের 15%, যোগফল যা তার 15%, 15% মানে 20/3, মানে 20 যদি যোগফল হয় তার মধ্যে 3 হয়ে যাবে বা পার্থক্য মানে বিয়োগফল। তাহলে আমরা এখান থেকে এইটা বলতে পারি যে সংখ্যা দুটো ধরলাম এক্স আর ওয়াই, এদের যোগফল যদি 20 হয় তাহলে তাদের পার্থক্য অর্থাৎ বিয়োগফল হয়ে যাবে 3। এইটুকুনাই আমাদের বলেছে। এবার এক্স এর মান আর ওয়াই এর মান দুটো বার করে নিয়ে তুমি খুব সহজেই বলে দিবা, তাদের অনুপাত করে দিবা, তাই না? এবার দেখো তুমি এখানে মানে কাটাকুটি করতে পারো বেসিক নিয়মে, 2x সমান এটা যোগ করো, যোগ করছি আর কি। তাহলে এখানে 23 হচ্ছে, এক্স এর মান কি হবে দেখো 2 দিয়ে কাটলে হচ্ছে 11 দুগুণী 22 মানে 11.5। তাহলে আর একটা হয়ে যাবে, তুমি ওয়াই এর মান পাবা দাদা, এখানে তুমি যদি দেখো হয়ে যাচ্ছে তোমার ওয়াই সমান কত, দেখো 20 থেকে বাদ দিবা, তাই না? দুটো যোগফল যেহেতু 20, সঙ্গে সঙ্গে বলবা 8 হচ্ছে 8.5, তাই তো? এবার দেখো এদের রেশিও করলে হয়ে যাবে। এবার আমরা কিন্তু এইসব করতাম না, আমরা কি করতাম দেখো, আমরা দেখবো যে 15%, দাদা 15% মানে 15/100, এটাকে ঝাপলে পরে উপরে 3 নিচে 20, মানে হচ্ছে সংখ্যা দুটির যোগফল যদি 20 হয় তাহলে বিয়োগফল হচ্ছে
3। এবার বড় সংখ্যাটা বার করতে গেলে আমরা কি জানি, যোগফল আর বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ। দেখো আমাদের বলেছে ছোট সংখ্যাটা আগে রয়েছে, ঠিক আছে, ছোট সংখ্যাটির সাথে বড় সংখ্যাটা অনুপাত, তাহলে ছোট সংখ্যা মানে যোগফল বিয়োগ বিয়োগফল বাই 2, এই হলো ছোট সংখ্যা। আর বড় সংখ্যা মানে যোগফল যোগ বিয়োগফল বাই 2। এবার দেখো এখানে তুমি এই 2 2 বেরিয়ে গেল, 20 থেকে 3 গেলে হচ্ছে তোমার দাদা কত বলো, 17। আর এদিকে তোমার হচ্ছে 20 আর 3 যোগ করলে দাদা 23 হচ্ছে। তাহলে এই 17:23 হয়ে যায়, 17/23ও তাই। আমাদের সঠিক উত্তর হয়ে, দেখো অপশানগুলো আমরা একটু লক্ষ্য করলেই বলবো অপশান 3 এখানে আমাদের সঠিক উত্তর। তুমি কি বিষয়টা বুঝতে পারলে? এইভাবে খুব সহজেই তুমি এই প্রশ্নটা করতে পারবে। দেখো বলছে একটি বিদ্যালয়ে 100 বালক ও 80 বালিকার একটি পরীক্ষায়, মানে 100 জন বালক আছে আর কি, আর 80 জন বালিকা আছে, তাদের একটা পরীক্ষা নিয়েছে। পরীক্ষার মধ্যে বালকদের 80% আর বালিকাদের 30% পাস করেছে। বেশ ভালো কথা। এবার বলছি যে ফেল করা শিক্ষার্থীর শতকরা হার কত। তাহলে আমরা দেখে ফেলি যে টোটাল বালক বালিকার মধ্যে কতজন ফেল করেছে। তুমি আমায় একটা জিনিস বলো, 100 জন বালকের মধ্যে যদি এই 48% পাস করে তাহলে কতজন ফেল করেছে। দেখো 100-র 48 মানে হচ্ছে কত, 48, মানে 100-র 48% 48, তাহলে থাকছে তোমার হচ্ছে 52 জন আর কি তোমার হচ্ছে ফেল করেছে। এটা কিন্তু ফেল বার করছি আমরা, এফ এফ লিখলাম এখানে, দেখো এফ ফর ফেল। আর এদিকে 80-র 30, 80-র 30% পাস করেছে, তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা 70% ফেল করেছে। 70% মানে 70/100। বিষয়টা বুঝতে পারলে আমরা ফেলটা বার করছি, কারণ আমাদের ফেল নিয়ে কাজ করতে বলেছে, যে অ্যান্সারে যেটা চাইবে সেইটার উপর আমরা কাজ করব। দেখো 7-8 56, তাহলে বালিকাদের মধ্যে 56 জন বালিকা আর বালকদের মধ্যে 52 জন বালক ফেল করেছে। টোটালে ফেল করেছে তুমি বলবা দাদা আমরা 50 50 100 আর 8 108 জন ফেল করেছে। কতজনের মধ্যে? 100 জন আর 80 জন, 180 জনের মধ্যে 108 জন ফেল করেছে। শতকরায় কত মানে 100 দিয়ে গুণ, এইটুকুনাই শুধু, আর কিচ্ছু না। সঙ্গে সঙ্গে একটু কাটাকাটি করো, দেখো এই একটা শূন্য কাটলে 4 দিয়ে যাচ্ছে না। তুমি যদি 3 দিয়ে কাটো, দেখো 3 দিয়ে কাটলে হচ্ছে 3 6 18, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 6 18 36, 6 6 36, 6 আর 10 গুণ করলে 60%। আমাদের সঠিক উত্তর অপশান 2। বিষয়টা বুঝতে পারলে খুব সহজেই যা বলবে প্রশ্নে আমরা সেই অনুযায়ী কাজ করব। একটি নির্দিষ্ট মূলধনের ধনরাশি থেকে 15% এবং অবশিষ্ট ধনরাশি থেকে 25% বাদ দেওয়ার পরে তোমার এই 4,335 টাকা অবশিষ্ট থাকে। তা বলছে আসল মূলধনের ধনরাশি নির্ণয় করো। সবার প্রথমে কি করেছে, সবার প্রথমে 15%, দেখো এই যে এখানে কি রয়েছে 15% ওরা বাদ দিয়েছে। 15% মানে কি 15/100। এটাকে তুমি যদি একটু কাটো, 5 দিয়ে কাটলে 3 আর 5 দিয়ে কাটলে 20, মানে 20 যদি আসল হয়, 20 যদি মূলধন অর্থাৎ আসল হয়, তার মধ্যে 3 ওরা প্রথমেই বাদ দিয়ে দিল, থাকলো কত 17 থাকলো। এবার এই 17-র মধ্যে কি করেছে, দেখো এই যে 17 তো অবশিষ্ট রয়েছে, এই অবশিষ্ট ধনরাশি থেকে আবার 25% ওরা বাদ দিয়েছে। তার মানে 17 থেকে 25%, অবশিষ্ট তো 17, 17-র 25% বাদ দিয়েছে। 25% মানে 1/4, আমি একবারে করলাম। দেখো 4 দিয়ে 17কে কাটলে কি হয়, 4 4 16, দশমিক নিলাম, হচ্ছে তোমার 4 দুগুণি 8 আর 4 5 20, মানে 4.25 বাদ দাও। 17 থেকে 4.25 বাদ দিলে 0.75, আর 5 17 থেকে 5 গেলে 12.75 হচ্ছে। এই 12.75 হলো অবশিষ্ট, মানে এই 25% বাদ দেওয়ার পরে এই অবশিষ্টতা থাকলো যে 12.75, আর সেটা সমানই ওরা বলছে যে 4,300 কত, আমি এখানে লিখে নিই, হ্যাঁ 12.75 সমানই ওরা বলছে 4,335। একটু লেখাগুলো কষ্ট করে দেখো, তাহলে 1 সমান কত বাই 12.75, আর আমাদের বলেছে আসল অর্থাৎ মূলধনের ধনরাশি নির্ণয়, মানে সম্পূর্ণটা পুরোটা। দেখো পুরোটা আমরা কত নিয়েছিলাম, এখানে কিন্তু 100 বসিয়ে দিও না, আমরা 20 ধরে করেছিলাম। 20-তে প্রথমে 3 বাদ দিলাম, তারপরে 17 থাকলো, সেই 17-র পরে আবার হচ্ছে 25% মানে 1/4 করে সেটা বাদ দিলাম, বাদ দেওয়ার পরে যেটা থাকলো সেইটা সমানই হচ্ছে, ওরা বলছে 4,335। 1 সমান কত আর ওই 20 সমান কত, আমরা কিন্তু 20 ধরে করেছি তাই এখানে 20 লিখলাম। এটা কাটাকাটি না করেও তুমি 100 ধরে করতে পারতো, অসুবিধা হতো না। দেখো আবার এই দশমিকটা তুললে পরে এখানে মানে 20-র পরেই আর কি গুণ হিসেবে 100 লিখতে হয়, কিন্তু জায়গা নেই বলে আমি ওপরে লিখলাম। দেখো এবার কাটো, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 দুগুণি 10, 5 5 25, 5 5 25, 5 দিয়ে তুমি যদি কাটো 4 5 20, ঠিক আছে। আবার 5 দিয়ে কাটলে হচ্ছে 5 5 25, 5 অক্ষে 5, এটাকেও যদি তুমি 5 দিয়ে কাটো হচ্ছে কত
5 দিয়ে এখানে কাটলে পরে হচ্ছে 5, 5 এটা 40, আর থাকছে হচ্ছে 33, মানে 5 ছক 30, আর 5 সাতটা 35, তাই তো? এবার দেখো এখানে 51 রয়েছে, যেহেতু আমরা অপশনে দেখতে পাচ্ছি কোনো দশমিক ঠশমিক নেই, অপশনটাকেও তুমি কাজে লাগাবা, তার মানে পুরোপুরি কেটে যাবে। দেখো 51কে কাটা যায় 17 দিয়ে, 3 17 হয় 51, তাহলে এখানেও তুমি যদি 17 দিয়ে কাটো, তুমি বলবা দাদা এখানে আমরা দেখতে পাচ্ছি 3 17 51, আর হচ্ছে 4 17 কত 85, এই সরি 4 17 85, 5 17 85, তাহলে হচ্ছে 5 বার যাচ্ছে, 5 17 85, আর এক থাকছে 17কে 17 51 হচ্ছে, আবার এই 3 দিয়ে 51 কাটলে 17, ঠিক আছে? তার মানে টোটালে আমরা দেখলাম ওপরে কি রয়েছে, 17 রয়েছে, 4 রয়েছে, আর 100 রয়েছে, এগুলো সবই কিন্তু ওপরে, নিচে আর কিছু রইলো না। তাহলে তুমি বলো 4 17 কত, 4 17 হচ্ছে 68, 68, আর 68-এর সঙ্গে তোমার হচ্ছে 100 গুণ করলে হয় 6800, মানে 6800। বিষয়টা বুঝতে পারলে? এইভাবে একটু কাটাকাটি হয়তো করতে হলো, কিন্তু এইভাবেই তুমি এগুলো করে নিবা। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছি দেখো, একজন প্রার্থী 50% নাম্বার পেয়ে 100 নাম্বারে ফেল করে, কিন্তু 78% নাম্বার পাওয়া অন্য প্রার্থী পাসিং মার্কের চেয়ে 30% নাম্বার বেশি পায়, সর্বোচ্চ নাম্বার মানে মোট নাম্বার কত সেটা আমাদের বার করতে বলেছে। তুমি এখানে দেখো, তুমি সব থেকে ভালো হয় এই প্রশ্নের ক্ষেত্রে তুমি যদি এক্স ধরে করতে চাও না, একটু হ্যাপা হয়ে যাবে, সেই জন্য আমি বলবো তুমি মানে একটা সংখ্যা ধরে নিবা। তুমি ধরলে যে মোট নাম্বার 1000 টাকা, কি বললাম, মোট নাম্বার তুমি ধরলে 1000 টাকা, তাহলে 1000 টাকার এই প্রথম একজন প্রার্থী সে 50% পেয়েছে, মানে 500 পেয়েছে। এবার 500 যদি পায়, তারপরে আর 100 নাম্বার তার যোগ করলে পরে সে পাস করে যাবে, মানে 100 নাম্বার জন্য ফেল করে মানে কি, মানে সে যদি আরও 100 পেত, 500 নাম্বার পেয়েছে এবং আরও 100 যদি পেত 600, তাহলে 600 নাম্বার পেলে সে পাস করে যেত, অর্থাৎ পাস নাম্বারটা হয়ে গেল 600। এইটুকু তো বুঝতে পারলে? দেখো অন্য ব্যক্তি কি হয়েছে, অন্য ব্যক্তি সে 78% নাম্বার পেয়েছে, 1000-এর 78 শতাংশ মানেই তো পার্সেন্ট, মানে হচ্ছে 780 নাম্বার। এবার সে কি হয়েছে, 5 নাম্বার হচ্ছে 30 নাম্বার বেশি পেয়েছে। এবার এখান থেকে আমরা হচ্ছে 5 নাম্বারে 30% বাদ দেবো। দেখো 5 নাম্বার আমরা দেখলাম যখন 1000 টাকা ধরেছিলাম, তখন 5 নাম্বার বেরিয়েছিল 600 টাকা, তাহলে 600 টাকা তো নয়, সরি 600 নাম্বার আর কি, ঠিক আছে? তাহলে এখানে দেখো 1000 নাম্বার যখন ধরেছিলাম তখন 600 নাম্বার হয়েছে 5 নাম্বার, তাহলে 600 নাম্বারের 30% কত, দেখো 600 30% সঙ্গে সঙ্গে বলবা, 600 30%, 30/100, এই দুটো শূন্য কাটলো 300, 180, 180, দেখো তো 180 বাদ দিলে কি হচ্ছে, 600 হচ্ছে, মানে এদিকেও 600 এদিকেও 600, অর্থাৎ দুপাশেই 5 নাম্বার সমান চলে এসেছে, মানে আমরা যে আসলটা ধরেছি 1000, আসলে সেইটাই সর্বোচ্চ নাম্বার। এক্স ধরে করতে গেলে একটু হ্যাপা হয়ে যাবে, এই জন্য বলবো এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে তুমি একটু অপশানের উপরেও ডিপেন্ড করতে পারো, ঠিক আছে? কারণ পরীক্ষার সময় তো অপশান থাকবে, আমরা কেন অপশান থেকে করব না, তাই না? চলো পরের প্রশ্ন কি বলছে দেখো, বলছে একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 60% পায় এবং এত অধিক ভোটে জয়লাভ করে, যদি মোট ভোটের 80% বৈধ হয় তাহলে মোট ভোটের সংখ্যা কত? দেখো মোট ভোট আমি ধরলাম 100% মোট ভোট, তার মধ্যে 80% বৈধ, তার মানে 20% অবৈধ বাদ হয়ে গেল, তাহলে আমাদের খেলাটা হয়েছে 80% ভোটের উপরে, 80%-এর উপর খেলা হয়েছে, তাই না? এবার এই 80%-এর মধ্যে 60% পাই, 80-র 60% পাই কে, তোমার ওই যে বিজয়ী হয়েছে সে, তাহলে দেখো 80-র 60% কত, সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা দেখো 0 0 কাটলো হচ্ছে, আর হচ্ছে 6টা 48, 48%, মানে বিষয়টা বুঝলে, এই পার্সেন্টেজ তুললে পরে এখানে নিচে 100, এই শূন্য এই শূন্য আর এই শূন্য কাটলো, তাহলে এখানে থাকলো হচ্ছে 8 আর 6 গুণ করে 48, আর এই পার্সেন্টেজটা এখানে লিখে দিলাম 48%। বিষয়টা বুঝলে হয়তো লেখাটা ভালো বসলো না, এখানে 48% মানে কে পেয়েছে, বিজয়ী প্রার্থী পেয়েছে। বিজয়ী প্রার্থী যদি 48% পায়, 80-তে খেলা হয়েছিল, তার মধ্যে থাকলো কত, থাকলো হচ্ছে তোমার হচ্ছে 32% যে হেরেছে সে পেয়েছে, তাই না? এবার বলছে যে দেখো এই যে বিজয়ী প্রার্থী 4000 অধিক ভোটে জয়লাভ করেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কত পার্সেন্ট ভোটে জয়লাভ করেছে, এ যে হেরেছে সে 32% পেয়েছে, যে জিতেছে সে 48% পেয়েছে, পার্থক্য কত, 16%-এর পার্থক্য। এই 16%ই সমান ওরা বলে দিয়েছে কত, কেটে দিলাম, হ্যাঁ, 16%ই সমান ওরা বলছে যে 4000, তাহলে 1% বাই 16, আর এদিকে তোমার হচ্ছে 100% সমান কত, বিষয়টা বুঝতে হবে? তাহলে আমাদের পুরো টোটাল ভোটটা বেরিয়ে যাবে। সঙ্গে সঙ্গে তুমি এখানে বলবা দাদা
তোমার হচ্ছে 4 দিয়ে কাটলে 4 4 16, 4 দিয়ে কাটলে হচ্ছে তোমার এদিকে হচ্ছে কত বলো, হচ্ছে 25 হচ্ছে আর কি। 4 দিয়ে কাটলে উপরে হচ্ছে 1000, 1000 আর 25 গুণ করলে 25,000 হয়ে যাচ্ছে। অপশন এক আমাদের সঠিক উত্তর। বিষয়টা বুঝলে? যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবা। বলছে একটি নির্দিষ্ট শ্রেণীতে 100 জন শিক্ষার্থী রয়েছে, বলছে যার মধ্যে 60% শিক্ষার্থী ক্রিকেট খেলে, 30% শিক্ষার্থী ফুটবল খেলে এবং 10% শিক্ষার্থী উভয় খেলাই খেলে, ক্রিকেট ও ফুটবল খেলে না এমন শিক্ষার্থীর সংখ্যা। দেখো আমি খুব ভালোভাবে একটা কনসেপ্ট তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এই টাইপের প্রশ্ন ওই ভেনচিত্র করে না করলেও হবে, ঠিক আছে, ওইভাবে করলেও হয়। এবার ওইভাবে অনেকে বুঝতে পারে না, তো আমি সিম্পলভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো সবার প্রথমে কি বলছে, 60% শিক্ষার্থী ক্রিকেট খেলে, তাহলে ক্রিকেট, সি ফর ক্রিকেট ধরলাম। ক্রিকেট খেলে, কতজন খেলে? 60%, 60% খেলে, খেলে বলে টিক চিহ্ন দিলাম, আর যেটা খেলে না সেটা কাটা চিহ্ন দেবো। তাহলে তুমি বলো 60% খেললে পরে কতজন খেলে না? 40% খেলে না, কারণ টোটালে দুটো মিলিয়ে 100 আমাদের হতে হবে। বিষয়টা বুঝতে পারছো? পার্সেন্টেজ রয়েছে, টোটালে 100 হতে হবে। এবার বলছে দেখো 30% শিক্ষার্থী ফুটবল খেলে, তাহলে ফুটবল খেলে তোমার হচ্ছে, খেলে হচ্ছে 30%, তাহলে রাইটের দিকে আমি রাখলাম। আর খেলে না, তাহলে তুমি বলো 100 থেকে 30 গেলে 70% পড়ে রয়েছে, সেটা হচ্ছে খেলে না। এবার বলছে 10% শিক্ষার্থী উভয় খেলাই খেলে, তাহলে বোথ, বোথ মানে উভয় খেলাই খেলে তোমার হচ্ছে 10%, তাহলে উভয় খেলা খেলে না হচ্ছে, দেখো 100 থেকে 10 গেলে 90%। খুব সহজেই তুমি করতে পারবা। বলছে ক্রিকেট বা ফুটবল খেলে না এমন শিক্ষার্থীর সংখ্যা। ক্রিকেট বা ফুটবল মানে দুটোই খেলে না, দেখো দুটোই খেলে না, আমরা দেখতে পাচ্ছি ক্রিকেট খেলে না 40%, ফুটবল খেলে না 70%। টোটালে 40 আর 70 কত দাদা? তুমি বলবা 40 আর 70 হচ্ছে তোমার 110। 110% খেলে না, কিন্তু এখানে বোথ খেলে না 90%। বোথ খেলে না 90%, তার মানে তুমি এখানে এটা বাদ দিয়ে বলবা ক্রিকেট বা ফুটবল খেলে না এমন সংখ্যা, মানে মানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে তোমার কত বলো তো? 20% হচ্ছে। কত? 20%। এবার এই 20% হচ্ছে কি কতজনের মধ্যে? দেখো 100 জন শিক্ষার্থী ছিল, 100 জনের 20% 20 জন। সিম্পল ব্যাপার। এইভাবে তুমি খুব সহজেই ভেনচিত্র বা ডায়াগ্রাম না এঁকেই কিন্তু তুমি খুব ভালোভাবে অঙ্কগুলো করে নিতে পারবা। চলো দেখো, যে এই টাইপের প্রশ্ন যেমন যা কিছু আছে না কেন, তুমি এই একটা কনসেপ্ট তুমি এইভাবেই কিন্তু করে ফেলতে পারবে। দেখো বলছে একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরাজিতে, বেশ ভালো কথা, ইংরাজিতে 70% কি করে? তারপরে বলছে দেখো 80% গণিতে পাস করে, পাস করে, আর তাহলে এদিকে থাকবে ফেল করা। কাটা চিহ্ন মানে ফেল করা, রাইট চিহ্ন মানে পাস করা। তাহলে দেখো 70% যদি পাস করে, তুমি সঙ্গে সঙ্গে বলবা 30% ফেল করে। গণিতের ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে আমরা দেখি, ম্যাথের ক্ষেত্রে ওরা বলছে 80% পাস করে, তাহলে 20% ফেল করে। তারপরে বলছে এবং 10% পরীক্ষার্থী উভয় বিষয় ফেল করে, বোথ। এর লেখাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। উভয় বিষয়ে কতজন ফেল করে? 10% ফেল করে, ফেলের দিকে রাখবে কিন্তু, কাটা চিহ্ন মানে ফেল। তাহলে তুমি বলো কত পার্সেন্ট উভয়ে পাস করে? সঙ্গে সঙ্গে বলবা 90% হয়ে যাবে, কারণ আমরা জানি দুটো যোগ করে 100 হতেই হবে। এই দুটো যোগ করে 100 হতেই হবে। বিষয়টা বুঝলে? এবার দেখো, এবার ওরা বলছে যে উভয় বিষয়েই পাশ করলে, মানে এখান থেকে, হ্যাঁ, 144 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তাহলে উভয় বিষয়ে পাশ করেছে আগে কত পার্সেন্ট সেটা তো দেখি। আমরা দেখতে পাচ্ছি ইংরাজিতে পাশ করছে 70, গণিতে পাশ করেছে হচ্ছে 80, তাহলে 70 আর 80 কত? হচ্ছে 150, 150%। আর দুটো বিষয়েই পাশ করছে 90, তাহলে 150 থেকে 90 গেলে পরে তুমি বলবো দাদা হচ্ছে 60%। এই 60%-এর ভ্যালুই ওরা দিয়েছে 144, 144। 1% সমান কত? আর 100% আমি কেটে দিলাম, হ্যাঁ। 60%-এর ভ্যালু দিয়েছে ওরা 144, 1% সমান কত? 60, আর এদিকে 100% সমান কত? দেখো এই 0 0 তুমি একটা কাটলে, 6 দিয়ে কাটলে হচ্ছে কত হয় বলো? 6 দিয়ে কাটলে হচ্ছে 6 দুগুণি 12 আর 4 ছক 24, তাহলে 24 আর 10 গুণ করলে 240 হয়ে যাবে মোট পরীক্ষার্থীর সংখ্যা। বুঝতে পারলে? এইভাবে কিন্তু তুমি এই টাইপের প্রশ্ন খুব সহজে সমাধান করতে হবে। দেখো পরের প্রশ্নটা কি বলছে, যে 130 জন শিক্ষার্থীর একটি শ্রেণীতে পদার্থবিদ্যা ও রসায়ন দুইটি বিষয়ে একটি শ্রেণী পরীক্ষা হয়। তা বলছে এতজন শিক্ষার্থী পদার্থবিদ্যায় আর এতজন শিক্ষার্থী রসায়নবিদ্যায় পাশ করেছে, উভয় বিষয়ে কোনো শিক্ষার্থী ফেল করেনি। উভয় বিষয়ে 60 জন শিক্ষার্থী পাশ করলে শুধুমাত্র পদার্থবিদ্যায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা কত? দারুণ একটা প্রশ্ন, খুব ভালো করে বোঝো। দেখো ওরা বলছে হচ্ছে তোমার পদার্থবিদ্যায়, আমি লিখলাম পদার্থবিদ্যায় x+40 এতজন পাশ করেছে। আর ওরা বলছে যে রসায়নে তোমার হচ্ছে x হচ্ছে কত? +30 এতজন পাশ করেছে। বিষয়টা বুঝতে পারলে?
এবার বলছে দেখো, বলছে এখানে এটা হচ্ছে পাস করেছে, ফেল করেনি এমন কেউ নেই, তাই ওপাশে কিছু বসবে না, পার্সেন্টেজ নেই বলে আমাদের ওপাশে কিছু বসানোর যুক্তি নেই। এবার ওরা বলছে উভয় বিষয়ে, মানে এই দুটো বিষয়ের মধ্যে থেকে এমন কিছু ছাত্রছাত্রী আছে যারা হচ্ছে দুটো বিষয়ে পাস করেছে। আর আর হচ্ছে মানে কতজন ছাত্রছাত্রী সেটা ওরা বলে দিয়েছে যে 60 জন ছাত্রছাত্রী বা শিক্ষার্থী উভয় বিষয়েই পাস করেছে, এমন শিক্ষার্থী রয়েছে 60 জন। তুমি এবার আমায় বলো তুমি এবার আমায় বলো, এই যে পদার্থবিদ্যায় এতজন যে পাশ করলো, তার মধ্যে থেকে যদি আমরা উভয় বিষয়ে যেটা পাশ করেছে সেটা বাদ দিই, তাহলে যে জিনিসটা পড়ে থাকবে সেটা হচ্ছে কেবল পদার্থবিদ্যায় পাশ করেছে এমন শিক্ষার্থী। বিষয়টা বুঝতে পারলে? তাহলে সঙ্গে সঙ্গে তুমি এখানে বলবা x+40 থেকে যদি তুমি 60 বাদ দাও, তাহলে দেখবা থাকে x-20। ঠিক একই রকম রসায়নে পাশ করেছে এতজন আর উভয়ে পাশ করছে এতজন, তাহলে রসায়ন থেকে যদি আমরা উভয়টা বাদ দিয়ে দিই, তাহলে পরে আমরা বলবো যেটা পড়ে থাকবে সেটা হয়ে যাবে তোমার হচ্ছে শুধুমাত্র রসায়নে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা, সেটা হয়ে যাবে দেখো x+30 থেকে যদি তুমি 60 বাদ দাও, দেখবা x-30 থাকছে। তাহলে এই যে এইটা কি পেলা, এটা হচ্ছে এক্স মাইনাস, একটু লেখাটা কষ্ট করে বোঝো, x-20 হচ্ছে কেবল পদার্থবিদ্যায় পাস, x-30 হচ্ছে কেবল রসায়নে পাস, আর 60 হচ্ছে দুই বিষয়ে পাস। তাহলে এই তিনটে যদি যোগ করি তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা হয়ে যাবে 130 জন। বিষয়টা বুঝলে কি বললাম? দেখো আমরা পেলাম x-20 যেটা হচ্ছে কেবলমাত্র পদার্থবিদ্যায় পাস, আর তার সাথে রয়েছে x-30 যেটা হচ্ছে কেবলমাত্র রসায়নে পাস, আর তার সাথে রয়েছে 60 জন দুজনের দুটো বিষয়ে পাস করে। এই তিনটে যদি আমরা যোগ করে দিই তাহলে কি আমরা 130 জন পাবো না? অবশ্যই পাবো, সেইটাই আর কিচ্ছু না। এবার সঙ্গে সঙ্গে তুমি বলবো দাদা এখানে যদি যোগ করি তাহলে দুখানা এক্স আর মাইনাস হচ্ছে 50 প্লাস 60, এটা সমান হচ্ছে 130। এটা এখান থেকে হচ্ছে শুধু +10 বেরোচ্ছে, আর ওইটা ওপাশে গিয়ে হচ্ছে বিয়োগ হয়ে যাবে, মানে 2x সমান দাঁড়াবে 120। তাহলে এক্সের মান দাঁড়াচ্ছে 60। বিষয়টা বুঝতে কাটলে পরে এখানে 60 হয়ে গেল, সরি মানে দেখে নাও একটু, 60 হয়ে গেল। হ্যাঁ, তাহলে এক্স সমান যদি 60 হয় আমরা কি পেলাম, এক্সের মান পেলাম 60। এবার আমাদের বলেছে যে শুধুমাত্র পদার্থবিদ্যায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা। দেখো শুধুমাত্র পদার্থবিদ্যা কোনটা ছিল, এইটা প্রথমে, এটা পদার্থবিদ্যা আর এটা শুধুমাত্র রসায়ন, আর এটা দুটো মিলিয়ে। তাহলে শুধুমাত্র পদার্থবিদ্যা হচ্ছে x-20, তার মধ্যে x এর মান হচ্ছে 60, 60 থেকে 20 ঝেড়ে দিলে পরেই তুমি সঙ্গে সঙ্গে বলবা 40 জন। বিষয়টা বুঝলে? একটু বড় হলেও কিন্তু কঠিন না প্রশ্ন, একটু এগুলো হচ্ছে মডারেট টাইপের প্রশ্ন আর কি। একটু ভালো করে বুঝে নিতে পারলেই কিন্তু খুব সহজে সমাধান করতে পারবা। দেখো পরে প্রশ্নটা কি বলছে। বলছে একজন মানুষ তার মাসিক তোমার হচ্ছে আয়ের 31% আর 9% যথাক্রমে খাদ্য আর বস্ত্রের জন্য ব্যয় করে, মানে এই দুটো পার্সেন্ট তোমার হচ্ছে মোট থেকে বাদ দিয়ে দেওয়া। তাহলে এখানে বলছে 31% এবং তার সাথে 9%, তাহলে টোটালে 40% সে কী করে, 40% সে খাদ্য বস্ত্রের জন্য ব্যয় করে, এবং বাকি অর্থের 1/3। দেখো টোটালটা তো 100% আমরা ধরবো, তার মধ্যে 40% সে খরচ করে ফেলেছে, তাহলে থাকে কত, 60%। সেই 60%-এর 1/3 শিশুদের শিক্ষায় ব্যয় করে। 1/3 মানে 3/1 কাটলে পরে 20%, মানে 60%-এর মধ্যে সে 20% আবার শিশুদের জন্য দিয়ে দেয়, তাহলে থাকে এবার তার কাছে 40% থাকে। বিষয়টা বুঝতে পারলে? এবার এই যে তিনি প্রতি মাসে এত টাকা সঞ্চয় করেন, মানে এই 40% সমানই তার হচ্ছে কত, 4,500 টাকা। দেখো তারপর কি বলছে, যা শিশুদের খাবার, বস্ত্র ও শিক্ষার জন্য ব্যয় করার পরে বাকি অর্থের অর্ধেকের সমান। আচ্ছা দেখো এই জন্য বলি প্রশ্নগুলো একটু পড়বা। এখানে লাস্টের লাইনটা খুব গুরুত্বপূর্ণ, এখানে বলে দিয়েছে যে এই যে সব কিছুতে ব্যয় করার পরে, খাবারে, বস্ত্রে, শিক্ষার ক্ষেত্রে ব্যয় করার পরেও যেটা পড়ে রয়েছে, কত পড়েছিল, 40% পড়েছিল, সেই 40%-এর অর্ধেকের সমান তোমার এত টাকা, মানে এই 40%-এর অর্ধেক কত, 20%। এই 20%-এর সমান হচ্ছে 4,500 টাকা। বিষয়টা বুঝতে পারলে? লাস্টের লাইনে কিন্তু ওরা কথাটা ঘুরিয়ে দিয়েছে যে যা ছিল বা বেঁচে ছিল যা, তার অর্ধেকের সমান হচ্ছে এত। তাহলে 20% সমান যদি লেখাটা একটু দেখো, হ্যাঁ, 4,500 হয়, 1% সমান কত, আর আমরা হচ্ছে টোটালটা বার করবো, 100% সমান কত, পার্সেন্ট কেটে যায়, ওই জন্য না লিখলেও হয়। আর এখানে 20 দিয়ে তুমি যদি দেখো কাটো, এদিকে হচ্ছে দেখো 0 কাটলো, আর এইদিকে হচ্ছে দেখো একবারে কেটে দিলাম, 5 কত, 5 হচ্ছে 100, তাহলে 5 দিয়ে তোমার হচ্ছে 4,000, এটা 4,500। 4,500-কে গুণ করলে সঙ্গে সঙ্গে তুমি উত্তর বলবা 5×5 = 25-এর 5, 4×5 = 20, আর 2 22, 22,500 টাকা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝলে? চলো।
পরের প্রশ্ন দেখো, বলছে একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 60% পায় এবং এত অধিক ভোটে জয়লাভ করে যদি বৈধ ভোটের 80% বৈধ হয়। দেখো এই টাইপের প্রশ্ন মনে হয় আমরা একটু করলাম, তাই না? সেম মানে টাইপের প্রশ্ন চলে এসেছে। যাই হোক একটু দেখে নাও, মানে মোট ভোট যদি 100 হয়, 100% হয়, তার মধ্যে সে 80% বৈধ, তাহলে 100-র 80% যদি বৈধ হয় তাহলে 80%-এর উপরে খেলা হয়েছে, তাই না? এবার এই 80%-এর উপর যে খেলা হয়েছে, এবার 80%-এর 60% পেয়েছে যে জিতেছে সে। তাহলে সঙ্গে সঙ্গে তুমি বলবা এই পার্সেন্টের জন্য নিচে 100, এই 0 0 0 কাটলে 6টা 48%, এই পার্সেন্টেজটা এখানে থেকে গেল। তাহলে 48% যে জিতেছে সে, তাহলে যে হেরেছে সে কত? 80-র মধ্যে 48 গেলে আর থাকে 32% যে হেরেছে সে, আর এদের পার্থক্য কত? 16% আর 16% সমানই দিয়েছে 4000। 16% যদি 4000 হয় মোট তো 100, বুঝতে পারলে? 16% সমান 4000 হলে পরে মোট 1% সমান কত? এত। আর মোট ভোট বলেছে, তাই মোট ভোট মানে 100। কিন্তু যদি এখানে বলতো যে মোট বৈধ ভোটের সংখ্যা কত, তাহলে কিন্তু তুমি এখানে 80 করতে, যা বলবে প্রশ্ন সেটাই করবে। দেখো 4 দিয়ে কাটলে 4, এদিকে 25, 4 দিয়ে কাটলে 100 মানে 1000, 25,000 হবে উত্তর। অপশান 1 আমাদের সঠিক উত্তর। এই টাইপের প্রশ্ন মনে একটা করে নিয়েছি। যাই হোক পরের প্রশ্নটা আমরা দেখে নিই। একটি নির্বাচনে 12% ভোটার তাদের ভোট দেয়নি এবং প্রদত্ত ভোটের 2% অবৈধ ঘোষণা করা হয়েছিল। ওই নির্বাচনে মাত্র 2 জন প্রার্থী ছিল। মোট নিবন্ধিত ভোটারদের 46% পেয়ে বিজয়ী তার প্রতিদ্বন্দ্বীকে এত ভোটে পরাজিত করে। নির্বাচনে নিবন্ধিত মোট ভোটারের সংখ্যা কত ছিল সেটা তোমাকে বার করতে বলেছে। দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেখতে পাবা, খুব ভালো প্রশ্ন। এবার এই প্রশ্ন করার আগে তোমাকে কয়েকটা বিষয় সম্পর্কে একটু মানে মনোযোগ দিতে হবে, সেটা আমি বলছি, ভালো করে শুনে নাও। দেখো নিবন্ধিত ভোট মানে কি বোঝায়? নিবন্ধিত ভোট মানে প্রথমে যেটা তুমি ধরবে, অর্থাৎ খাতা কলমে মোট ভোট যেটা আছে সেইটাকে বলা হয় নিবন্ধিত ভোট। এবার সেই নিবন্ধিত ভোটের মধ্যে ধরো কিছু ভোট দেয়নি, বাদ হয়ে গেল, মানে কোনো ব্যক্তি ভোট দেয়নি, তারা বাদ হয়ে গেল। বাদ হওয়ার পরে যে ভোটটা পড়ে রইল সেই ভোটকে বলা হয় প্রদত্ত ভোট। বোঝা গেল? মানে যারা আর কি ভোট দিতে এসেছে সেই ভোটকে আমরা বলবো প্রদত্ত ভোট, ঠিক আছে? এবার এই প্রদত্ত ভোটের মধ্যে কেউ ধরো ছলচাতুরি করে ভোট দিয়ে গেছে কিছু ব্যক্তি, তাদেরকে বলবো আমরা অবৈধ ভোট, আর যেগুলো সুষ্ঠুভাবে ভালোভাবে ভোট দিয়েছেন যারা, তাদেরকে বলবো আমরা বৈধ ভোট। এই তথ্যগুলো কিন্তু মাথায় রাখবার। বিজয়ী প্রার্থী মানে যে জিতেছে সে, আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মানে যে হেরে গেছে সে। বিষয়টা বুঝতে পারলে এই তথ্যগুলো কিন্তু একটু মাথায় রাখবা, তাহলে বেশ সুবিধা হবে। দেখো আমরা একটু ছোট করে নিই। বলছে একটি নির্বাচনে 12% ভোটার তাদের ভোট দেয়নি। তাহলে আমরা সব সময় আমাদের কাজ হবে আমরা মোট ভোটকে 100% ধরে নেব, বুঝতে পারলে? এবার এই 100%-এর মধ্যে 12% ভোটার ভোট দেয়নি, 12% দেয়নি, তার মানে তুমি বলবা দাদা 12% যদি না দেয় তাহলে 88% ব্যক্তিরা এসে ভোট দিয়ে গেছে। বলছে এবার এবং প্রদত্ত ভোটের 2% অবৈধ ঘোষণা করা হয়েছিল। প্রদত্ত ভোট মানে কত? কোনটা আর কি? তুমি বলবা এই যে 88, এই 88 হলো প্রদত্ত ভোট, মানে এই 88% ব্যক্তিরা এসে ভোট দিয়ে গেছে। এবার এই 88% ভোটের মধ্যে 2% ভোট অবৈধ হিসাবে ঘোষণা করা হয়েছে। তাহলে দেখো 88 2% কত? সঙ্গে সঙ্গে 88-কে 2 দিয়ে গুণ করে বলবা দাদা 176 হচ্ছে, আর এই নিচে 100 মানে 2 ঘর আগে দশমিক, অর্থাৎ 1.76% ব্যক্তিদের ভোট বাদ দিয়ে দেওয়া হয়েছে, মানে অবৈধ ঘোষণা করা হয়েছে। তাহলে এই 88 থেকে যদি তুমি 1.76 বাদ দাও, কি থাকে বলো? 4, আর এখানে থাকছে হচ্ছে 2, আর এখানে থাকছে হচ্ছে 6, 8, তার মানে 86.24% হচ্ছে সত্যিকারের ভোট, মানে আর কি বৈধ ভোট। বিষয়টা বুঝতে পারলে? এই পর্যন্ত কিন্তু আমরা কাজ করে ফেললাম। দেখো প্রশ্ন পড়তে পড়তে যাবা, যেভাবে বলবে সেভাবে করতে করতে যাবো, অটোমেটিক্যালি উত্তর চলে আসবে। এবার বলছে যে ওই নির্বাচনে মাত্র 2 জন প্রার্থী, বেশ ভালো কথা, 2 জন প্রার্থী। বলছে মোট নিবন্ধিত ভোটের, আচ্ছা নিবন্ধিত ভোট মানে কোনটা? এই যে প্রথমে আমরা যেটা ধরেছি খাতা কলমে যতগুলো ব্যক্তির ভোট রয়েছে সেটাই হচ্ছে নিবন্ধিত ভোট। বলছে মোট নিবন্ধিত ভোটারদের 46% পেয়ে বিজয়ী তার। তাহলে বিজয়ীকে আমি রাইট চিহ্ন দিয়ে ধরছি। বিজয়ী কি পেয়েছে? এই নিবন্ধিত ভোটের 46%। দেখো 100%-এর 46% কত হয়? 46%ই। এত পার্সেন্ট তোমার হচ্ছে
কে পেয়েছে? যে জিতেছে সে। তাহলে এবং প্রতিদ্বন্দ্বীকে এবং এর প্রতিদ্বন্দ্বী, দেখো এখানেই লিখছি যে হেরেছে সে কাটা চিহ্ন দিয়ে, এর প্রতিদ্বন্দ্বী যে তাকে সে তোমার 1044টা ভোটে হারিয়েছে, এত ভোটে পরাজিত করেছে। তাহলে এই যে প্রতিদ্বন্দ্বী ব্যক্তি সে কতগুলো ভোট পেয়েছে কি করে বার করবা? দেখবা এখানে তুমি দেখতেই পাচ্ছ যে বৈধ ভোট কতগুলো, দেখো শেষমেশ আমরা দেখতে পেলাম এতগুলো বৈধ ভোট। এবার তার মধ্যে তো আমরা বুঝতেই পারলাম যে জিতেছে সে 46% পেয়েছে, তাহলে যে হেরেছে সে কত পাবে? এই বৈধ ভোটের থেকে যে জিতেছে সেটা বাদ দিলে পরে যে হেরেছে সেটা তুমি বার করে ফেলতে পারবা। দেখো এই 86.24 থেকে যদি তুমি 46 বাদ দাও, সঙ্গে সঙ্গে বলবা দাদা 40.24টা হয়ে যাচ্ছে যে হেরেছে সে পেয়েছে এত পার্সেন্ট, এগুলো সব পার্সেন্ট আর কি। এবার দেখো ওরা বলছে যে এই যে বলে দিয়েছিল প্রতিদ্বন্দ্বীকে এত ভোটে পরাজিত করছে, মানে ব্যবধানটা কত? ব্যবধানটা বলছে ওরা 1044, কিন্তু আমরা পার্সেন্টেজে যদি দেখতে চাই 46% থেকে 40.24% তুমি যদি বাদ দাও কি থাকে বলো? দেখো এখানে বিয়োগটা আমি এখানেই করছি, ঠিক আছে, লেখা একটু মুশকিল হয়ে যাচ্ছে। দেখো 46 থেকে যদি তুমি 40.24 বাদ দাও তাহলে এদিকে হচ্ছে পয়েন্টের দুটো শূন্য ধরে নাও 6, এদিকে এসে তোমার 7 হচ্ছে পয়েন্ট, এখানে 5, মানে 5.76% এত পার্সেন্ট ভোটের ব্যবধান। আর আমরা ব্যবধানটা দেখতে পাচ্ছি 1044, তাহলে এটা সমানই তুমি বলবে দাদা 1044। দেখো আমি একটু কেটে দিলাম, হ্যাঁ, তাহলে 5.7 হচ্ছে কত পেয়েছিলাম? 76, হ্যাঁ 5.76ই তো, 5.76 এটা সমানই হচ্ছে তোমার 1044। 1 সমান কত? বাই হচ্ছে 5.76। আর আমরা দেখব হচ্ছে তোমার আমাদের জানতে চেয়েছে যে নির্বাচনে নিবন্ধিত মোট ভোটারের সংখ্যা কত। নিবন্ধিত মানে খাতা কলমে কত, খাতা কলমে কত আমরা 100 ধরে নিয়েছিলাম, বেশ সেইটাই। এবার দেখো একটু কাটাকাটি করতে হবে, এই দশমিক তুললে ওপরে আর কি 100 গুণ হয়, একটু কষ্ট করে দেখে নাও। এবার দেখো কাটাকাটি করো, এখানে তুমি যদি কাটো কত দিয়ে কাটবে বলো? 4 দিয়ে যদি কাটো 1, 4 4 16, 4 4 16, 4 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 2, 4 4 6 24, আর হচ্ছে 4 অক্ষে 4। এবার দেখো এটাকে তুমি যদি হচ্ছে আবার কত দিয়ে কাটবে বলো? 3 দিয়ে কাটলে পরে হচ্ছে 3 4 12, আর 3 8 24, 3 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 3 8 24, আর হচ্ছে বলো 3 7 21। আবার দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে কাটলে একটু কাটাকাটিগুলো দেখে নিও। এদিকে হচ্ছে 3 দিয়ে কাটলে 16 হচ্ছে, 1 মিনিট লেখাটা দেখো। আর এদিকে 3 দিয়ে কাটলে হচ্ছে তোমার হচ্ছে 3 দুগুণে 6, 3 নং 7 29। এবার এই 16কে তুমি যদি দেখো 4 দিয়ে কাটো, 4 4 16, 100কে 4 দিয়ে কেটে 25 হলো, ঠিক আবার 4 দিয়ে 100কে কাটলে 25 হচ্ছে। তাহলে আমরা শেষমেশ পেলাম, এগুলো কিন্তু ওপরে রয়েছে এই 25, একটু কষ্ট করে দেখে নাও। তাহলে 25 আর 25 গুণ করলে 625, আর 29 গুণ করলে আমরা মোট নিবন্ধিত ভোট পেয়ে যাব। তাহলে কি বললাম? 25 25 625 ইন্টু 29। দেখো এখানে তুমি গুণ করবা, গুণ করার দরকার নেই, অপশানগুলো আমি দেখাতে পাচ্ছি না তাই অপশান দেখবা এই ইউনিটে কেবল। দেখো তুমি এখানে দেখো 5 নং 45, মানে এককের ঘরে 5 আছে এমন সংখ্যা কোনটা? দেখো এককের ঘরে 5 আছে কেবলমাত্র অপশান একেই, যদি না থাকতো 2-3টে অপশানে যদি 5 থাকতো এককের ঘরে তাহলে আমরা একটু গুণ করে দিতাম, 2 ঘর পর্যন্ত যেতাম, বুঝতে পারছো? এখানে কিন্তু আমরা একটাতেই পেয়ে যাচ্ছি, অর্থাৎ অপশান 1 আমাদের সঠিক উত্তর। যা বলবে, দেখো এত বড় প্রশ্ন থেকে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, যা বলবে সেই মতো তুমি কাজ করবে, অটোমেটিক্যালি উত্তর চলে আসবে। দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 10% ভোটার ভোট দেয়নি এবং 150টি ভোট অবৈধ ঘোষণা করা হয়েছিল। দেখো যা বলবে তুমি সেইটা করবা। এখানে আমরা সব সময় আমাদের প্রথম এক কাজ হবে কি, আমরা মোট খাতা কলমে ভোট ধরে নেব, মানে অর্থাৎ নিবন্ধিত ভোট, খাতা কলমে অর্থাৎ নিবন্ধিত ভোট হচ্ছে 100%, তার মধ্যে 10% ভোট লোক আর কি ভোট দেয়নি, তাহলে টোটালে খেলা হয়েছিল দাদা 90%-এর মধ্যে। এবার বলছে যে এবং 150টি ভোট অবৈধ ঘোষণা করা হয়েছিল, মানে এই 90% ভোটের মধ্যে 150খানা ভোট আছে যেগুলো বাদ দিতে হবে, অবৈধ, ঠিক আছে। এবার বলছে দেখো বিজয়ী তার প্রতিপক্ষের চেয়ে এত ভোট বেশি পায়, মানে এর মধ্যে দুজন আছে, একজন আছে বিজয়ী, আমি রাইট চিহ্ন দিয়ে ধরছি, আর একজন আছে পরাজিত যে হেরেছে তাকে গুণ চিহ্ন দিয়ে ধরলাম। বিজয়ী প্রার্থী তার প্রতিপক্ষের চেয়ে 350 ভোট বেশি পেয়েছে, মানে এই বিজয়ী প্রার্থী আর যে হেরেছে তাদের ভোটের ব্যবধান, একটু লেখাটা কষ্ট করে বোঝো, 350 ভোটের ব্যবধান। এবার বলছে এইভাবে
তিনি ভোটার তালিকায় নিবন্ধিত মোট ভোটারের 50% পেয়েছেন। তিনি মানে কিনি এই বিজয়ী প্রার্থী। কোন ভোটের? নিবন্ধিত ভোট কত? 100%। 100% তো নিবন্ধিত ভোট, তার মধ্যে 50% অর্থাৎ 50%ই পেয়েছে হচ্ছে যে জিতেছে সে। বুঝতে পারলে বিষয়টা? ওরা কিন্তু যদি নিবন্ধিত ভোট না বলে প্রদত্ত ভোট বলতো তাহলে কিন্তু পার্সেন্টেজটা বেড়ে যেত, মানে 90% বললে। বিষয়টা বুঝলে? তাই এখান থেকে তুমি কি বুঝতে পারলে? এখান থেকে তুমি কি বুঝতে পারলে যে যে জিতেছে সে 50% পেয়েছে, আর যে হেরেছে সে কত পার্সেন্ট পাবে? যে হেরেছে সে তো তোমার আমরা দেখতে পাচ্ছি 90% থেকে 150টা বাদ দিলে পরেই যে হেরেছে সে পেয়ে যাবে। আর তাদের পার্থক্য হচ্ছে কত? তাদের পার্থক্য হচ্ছে তুমি বলবা 350টা। এবার দেখো তুমি এখান থেকে পার্সেন্টেজটা দেখো, পার্সেন্টেজটা তুমি এখানে বলে দিতে পারবা যে দাদা 90%-এর মধ্যে খেলা হয়েছিল, তার মধ্যে যে জিতেছে সে 50% পেয়েছে, তাহলে যে হেরেছে সে পেয়েছে 40%, তাই না? মানে 40% হচ্ছে তোমার মাইনাস এই তোমার 150। এখানে এটা তো তুমি সেটা বলতে পারবা, অবশ্যই বলতে পারবা। এবার তুমি দেখো, এবার ওরা আমাদের বলেছে যে মোট নিবন্ধিত ভোটারের মধ্যে পরাজিত প্রার্থীর শতকরা ভোট কত। দেখো সেটা আমরা দেখছি। আগে আমরা এখানে দেখে নিই যে মোট নিবন্ধিত ভোটের সংখ্যাটা তুমি যদি এখানে আগে বার করতে যাও, তুমি এখানে একটা জিনিস ভালো করে বোঝো, যে জিতেছে সে 50% পেয়েছে, যে হেরেছে সে 40%-এর থেকে 150 বাদ দিলে ততটা পেয়েছে, আর এদের দুজনার পার্থক্য হচ্ছে 350। এইখান থেকে কি তুমি এটা লিখতে পারো যে 50% বিয়োগ বিয়োগ এটা হচ্ছে বিজয়ী প্রার্থী, আর পরাজিত প্রার্থীর হচ্ছে 40% মাইনাস 150, এটা সমানই 350 লিখতে পারো কি? অবশ্যই লিখতে পারো। দেখো আমি একটু পরিষ্কার করে লেখার চেষ্টা করছি। এখানে দেখো 50% হচ্ছে যে জিতেছে, 50% আর কি যে জিতেছে সে, সেখান থেকে আমরা দেখব 40% মাইনাস 150 বাদ দেবো, তাহলে পরে যে হেরেছে সে ভোট, আর এদের দুজনার পার্থক্য সমান 350। অবশ্যই বলতে পারি, ঠিক আছে? এবার দেখো এখান থেকে তুমি একটু যদি সমাধান করে দেখো, 50% মাইনাস 40% আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস 150, আর এদিকে 350, তাহলে এখানে থাকছে কত? 10%, আর এই 150টা ওদিক গিয়ে বাদ হয়ে যাবে অর্থাৎ 200 হবে। 10% সমান যদি 200 হয়, 10% সমান যদি 200 হয়, আমাদের বলেছে এবার দেখো মোট নিবন্ধিত ভোট আমরা কত ধরেছিলাম বলে ফেলো? 100 ধরেছিলাম। তাহলে মোট নিবন্ধিত ভোট হয়ে যাচ্ছে 100, আর এদিকে তোমার হচ্ছে 200 গুণ করলেই তুমি বলবা 2000, তাই তো? 10% সমান যদি এত হয়, তাহলে এবার বলছে যে মোট নিবন্ধিত ভোটের মধ্যে পরাজিত প্রার্থীর শতকরা ভোট কত। দেখো পরাজিত প্রার্থী কোনটা? এই হচ্ছে বিজয়ী, এই হচ্ছে পরাজিত। তাহলে 10% সমান যদি 200 হয়, 40% সমান 800, 800 থেকে 150 বাদ দিলে হচ্ছে তোমার 650, এই 650 হয়ে যাবে পরাজিত প্রার্থীর টোটাল, মানে আসলে এতগুলো ভোট পেয়েছে। এবার এটা শতকরায় কত এইটুকুনাই বলেছে, হয়তো আমি একটু মানে কাটাকাটি ঘিজিমিজি হয়ে গেল, অত ভালো করে বোঝাতে পারলাম না সেটআপটার জন্য, তবু একটু কষ্ট করে বোঝে নেওয়ার জন্য রিকোয়েস্ট করছি, ঠিক আছে? দেখো তাহলে কেটে নাও, এখান থেকে দুটো শূন্য তুমি ঝেড়ে দিলে, এই শূন্য কাটলে, আর 65-কে 2 দিয়ে ভাগ করে দেখো, 32 দুগুণে 64, মানে 32 পয়েন্ট সামথিং হবে। দেখো 32 পয়েন্ট সামথিং যদি দেখো, অপশান 1 আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে বিষয়টা? চলো, এ এবং বি এর মধ্যে হওয়া একটি নির্বাচনে বি হচ্ছে এতটি ভোট পায় এবং এ কে মোট ভোটের এত% ভোটের ব্যবধানে পরাজিত করে। বেশ ভালো কথা। আমাদের প্রথম কাজ, আমরা টোটাল অর্থাৎ মোট নিবন্ধিত ভোটকে 100% ধরে নিলাম। এবার এর মধ্যে দুজন ব্যক্তি আছে, একজন হচ্ছে এ আর একজন হচ্ছে বি। এবার বির ভোটটা ওরা নির্দিষ্ট করে উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে? এবার ঠিক আছে, সেখানে আমরা প্রথমে কি করব? দেখো আমরা এর ভোট তো জানি না, এ কত কি পেয়েছে না পেয়েছে জানি না, আর এখানে আর কিছু তথ্যও দেওয়া নেই। তুমি সঙ্গে সঙ্গে ধরবা দাদা, এ যদি X% ভোট পায় আর এ আর বি এর ভোটের ব্যবধান হচ্ছে 8%, কি করে বুঝতে পারলাম? ওই দেখো বলেই দিয়েছে, বি এতটি ভোট পেয়ে এ কে এত% ভোটের ব্যবধানে পরাজিত। ব্যবধান মানে কি? দুইজনের ভোটের পার্থক্য। তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবা বি পাবে X প্লাস 8%। এটা তো তুমি অবশ্যই বলতে পারো কিনা বলো, তাই না? এ যদি এক্স পায় তাহলে তার থেকে 8% বেশি পাবে সবসময় কে? বি। আর এই দুজনটা মিলেই তো 100% হচ্ছে। তাহলে এই লাইন থেকে তুমি এটা বলতে পারো যে এর ভোট প্লাস বি এর ভোট এটা সমানই 100%, অবশ্যই বলতে পারো। তো এইটুকু সমাধান করলে 2x, দেখো আমি কোথায় লিখবো, এই ওপরে লিখছি, হ্যাঁ, 2x ইজিক্যাল টু একবারে দিয়ে দিলাম, এটা ওপাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে 100 থেকে
তোমার 8 গেলে 92 হচ্ছে। তাহলে এক্স সমান আমরা বলবো দাদা 2 দিয়ে কাটলে 46, তাই না, 46%। তাহলে দেখো এক্স সমান যদি 46 হয় তাহলে এ পেয়েছে 46%। আর তুমি বলবা দাদা তাহলে বি কত হবে বলো, 46 আর 8 যদি তুমি যোগ করো 54% হয়ে যাচ্ছে তোমার বি। আর এই ব্যবধান 8% থেকেই যাচ্ছে। এবার দেখো, এবার ওরা বলছে বি হচ্ছে এত ভোট পেয়েছে 16,200, আমরা দেখছি পার্সেন্টেজে হচ্ছে 54%, ওরা সেটা বলছে যে 16,200। তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা এটা বলতে পারি যে 54% ইকুইভ্যালেন্ট টু সমান যদি 16,200 হয়, 1% সমান কত বাই 54। আর আমাদের বলেছে এ আর বি এর মধ্যেকার ভোটের পার্থক্য আমরা দেখেছিলাম 8%, সেই 8% সমান কত, ঠিক আছে, 54 পার্সেন্টেজ বেরিয়ে যায়, ওই জন্য আর না দিলেও হয়। এবার দেখো, এবার তুমি কাটাকাটি করো, দেখো 54 দিয়ে যদি এটাকে কাটো 3 ঘর যাবে, 3 54 162, তাহলে 300 আর 8 গুণ করে 3 8 2400 মানে 2400 আমাদের সঠিক উত্তর। কিচ্ছু ছিল না, এই সমস্ত প্রশ্ন থেকে ভয় পাওয়ার কোনো কিছুই নেই, যেরকম বলবে তুমি শুধু সেই রকমভাবে কাজ করতে করতে যাবা। চলো পরের প্রশ্ন কি বলছে দেখো, বলছে ধানের দাম 10% কমে গেলে, 10% মানে কি দাদা আগে বলেই দিয়েছি যে পার্সেন্টেজ যেখানে রয়েছে সেইটাকে আগে তুমি ভাঙবা। 10% মানে 10/100 অর্থাৎ 1/10। 1/10 মানে কি, দেখো দামটা যদি প্রথমে 10 প্রথমে আর কি ফার্স্টে মানে প্রথমে আমি লিখছি, প্রথমে 10 টাকা ছিল বা 10 ইউনিট হতো, তাহলে সেটা পরে গিয়ে কি হয়ে যাচ্ছে দাদা 9 ইউনিট হয়ে গেছে, মানে 10-এ 1 কমে যাচ্ছে, যে কমালে, তাই না, 10-এ 1 কমছে মানে কি 10 টাকার জিনিস 9 টাকা হয়ে যাচ্ছে মানে দামটা। এবার দেখো পরিমাণ কি হবে, পরিমাণ সবসময় দামের অপোজিট হয়, দাম যদি 10 টাকা থেকে 9 টাকা হয় তাহলে পরিমাণ হয়ে যাবে আগে 9 ছিল পরে 10, জাস্ট এটাকে তুমি উল্টে দিবা, ব্যাস এইটুকুই, ঠিক আছে। এবার দেখো ওরা বলছে এটা কিন্তু পরিমাণ, এরা বলছে তাতে একজন ব্যক্তি 250 টাকায় 22 কেজি ধান বেশি কিনতে পারে। আমরা দেখতে পাচ্ছি আগে যদি 9 ইউনিট পেতো, এখন 10 ইউনিট পাচ্ছে, অর্থাৎ 1 ইউনিট বেশি পাচ্ছে, 1 ইউনিট সমান হচ্ছে 22 কেজি। তাহলে 1 ইউনিট সমান যদি 22 কেজি হয়, আগে কত ইউনিট পেতো বলো তো বস, আগে 9 ইউনিট পেয়েছিল, তাহলে 9 গুণ 22 করে তুমি বলবা দাদা 9 22 সমান হচ্ছে কত বলো, 9 দুগুণে 18, 8 আর কি 19 হয়ে যাচ্ছে এখানে, মানে 198 কেজি আগে পেতো কত টাকায়, ওই যে বলেই দিয়েছে যে 250 টাকায়। তাহলে 250 টাকায় যদি 198 কেজি পাই, আমরা বলতে চাইছি যে প্রতি কেজির মূল্য কত। সঙ্গে সঙ্গে 250-কে তুমি 198 দিয়ে ভাগ করে প্রতি কেজির দাম বলে দিতে পারবা, 198। দেখো এক ঘর দিলে পরে 198, এখানে থাকছে কত 2, এখানে থাকছে হচ্ছে তোমার 2 থাকছে, আর এখানে হচ্ছে থাকছে কত 5 থাকছে, হ্যাঁ 5ই থাকছে। এবার দেখো পয়েন্ট নিতে হবে 0। এবার দেখো এবার তুমি কত ঘর যাবা, দেখো এর সঙ্গে 2 ঘরের বেশি, মানে এটা তো প্রায় 200-র কাছাকাছি, 200-র সঙ্গে 2 গুণ করলে পরে মানে 2 ঘরের বেশি যাবে না, তাই না, বিষয়টা বুঝতে পারছো, মানে 1.2 দিয়ে অ্যান্সারটা শুরু হবে। অপশানগুলো দেখলে না তুমি আর কিছু করতে যাবে না, 1.2 দিয়ে শুরু, কেবলমাত্র অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারলে চলো পরের প্রশ্নে চলে যাই। বলছে দেখো একজন ব্যক্তির ব্যয় তার আয়ের 70%, তার আয় 12% বৃদ্ধি পেয়েছে এবং তিনি তার ব্যয় 7.5% বৃদ্ধি করেছেন, তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পেয়েছে। সিম্পল, দেখো তুমি খুব সহজেই কি করে করবা, একটা জিনিস তুমি মাথায় রাখবা, আয় সমান ব্যয় যোগ সঞ্চয়, লিখে নাও, ঠিক আছে, সঞ্চয়, এই জিনিসটা অনেকে জানো অবশ্য, একটু কষ্ট করে লিখে নাও যে আয় সমান ব্যয় যোগ সঞ্চয়, ব্যাস এই তথ্য দিয়েই কিন্তু তুমি এই আয় ব্যয়ের অঙ্ক সমাধান করতে পারবা। এবার তুমি প্রথমেই কি করবা, প্রথমেই দেখো ওরা বলছে যে একজন ব্যক্তির ব্যয় তার আয়ের 70%, আমরা আয় ধরে নিলাম 100 টাকা, তাহলে পরে আয় সমান আমরা জানি ব্যয় যোগ সঞ্চয়, ব্যয় কত হবে আয়ের 70%, 100 আর 70% 70 টাকা, আর সঞ্চয় হয়ে যাচ্ছে 30 টাকা, বুঝতেই পারছো, কারণ এই দুটো মিলিয়েই সবসময় আয় হয়। আর এবার হচ্ছে তোমার হচ্ছে তারপরে দেখো ওরা কি বলছে তার আয় 12% বৃদ্ধি পেয়েছে, আয়টা কি করলো 12% বৃদ্ধি করে দিল, সঙ্গে সঙ্গে তুমি বলবা 100-র 12% বাড়া মানে 12 বেড়ে গেছে, অর্থাৎ 112 হয়েছে, বিষয়টা বুঝতে পারলে। আর কি করেছে, তিনি তার ব্যয়কে 7.5% বৃদ্ধি পেয়েছে, ব্যয় ছিল আগে 70, এবার 70-এর আবার 7.5% বৃদ্ধি করেছে। দেখো আমি এইখানে একটু ছোট করে করার চেষ্টা করছি, 70-এর 7.5% সে বৃদ্ধি করেছে, অর্থাৎ কাটো, দশমিকের জন্য নিচে
10 চলে আসলো, এই 0 0 কাটলে 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে হচ্ছে 3, 3 7 21, 21কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো কি হচ্ছে বলো, 4 5 20, আর এদিকে হচ্ছে 10 মানে 5.25 হবে দেখবা। ঠিক আছে, তাহলে 5 পয়েন্ট এখানে লিখছি, হ্যাঁ 5.25 কি হলো, তার হচ্ছে ব্যয়টা বৃদ্ধি পেয়েছে। তাহলে তুমি বলবা যে 70 আর 5 75.25 হচ্ছে বৃদ্ধি পেয়েছে, মানে টোটাল এখন বর্তমানে তার আয় হচ্ছে কত, 112 টাকা হলে পরে সেখানে 75.25 টাকা হচ্ছে ব্যয়। তাহলে সঞ্চয় কত, সঙ্গে সঙ্গে এটা থেকে এটা বাদ দিয়ে তুমি বলবা যেটা থাকে সেটাই সঞ্চয়, তাই না? তাহলে এখান থেকে তুমি বাদ দাও, দেখো এখানে বাদ দিলে পরে হচ্ছে 0.75 তো হচ্ছেই, আর এইদিকে হচ্ছে দেখো, আর এদিকে হচ্ছে 6 মানে 6 হচ্ছে, আর এদিকে হচ্ছে 8, 3 থাকছে, মানে 36.75 হয়ে যাচ্ছে বর্তমানে মানে সঞ্চয় আর কি। এবার বলছে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পেয়েছে। দেখো সঞ্চয় আগে ছিল 30, এখন হয়ে গেছে 36.75, তাহলে কত বেড়েছে, সঙ্গে সঙ্গে বলবা দাদা 30 ছিল, 30-এ হচ্ছে 6.75 বেড়ে গেছে, শতকরায় কত 100 গুণ, এইটুকু নাই, এই ওপরের দশমিক তুলে নিচে 100, অর্থাৎ এই দুটো বেরিয়ে গেল। দেখো এখান থেকে তুমি যদি 5 দিয়ে কাটো 6, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 অক্ষে 5, আর এদিকে হচ্ছে 3 5 কত থাকছে, 6 3 5 15, একটু দেখে নাও, আর এদিকে হচ্ছে 5 5 25। এবার দেখো 135-কে 6 দিয়ে ভাগ করো, তাহলে উত্তর চলে আসবে। 6 দিয়ে 135-কে তুমি যদি ভাগ করো, তাহলে এখানে তুমি বলবা দাদা 6 দুগুণী 12, আর হচ্ছে 1 5, তার মানে হচ্ছে আবার যাবে 6 দুগুণী 12, 12 3 0 পয়েন্টের জন্য 0 6, মানে 22.6% আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো অপশানে কোথায়, এই 5 ছক 30, সরি ওখানে 22.6 নয় 5 হবে, একটু কষ্ট করে হয়তো দেখে নাও, 22.5% আমাদের সঠিক উত্তর। চলো দেখো বিষয়টা বুঝতে পারলে, এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ম্যাথের টপিক ধরে ধরে তোমাদের মাঝে বুঝিয়ে দেবো। এই যে পার্সেন্টেজ সম্পর্কে যেগুলো করালাম না, এইগুলোই প্র্যাকটিস করবা, দেখবা এখান থেকেই পরীক্ষায় তুমি পাবা, এর বাইরে আর তোমাকে কিছু করতে হবে না। প্রত্যেকটা টপিকই কিন্তু আমি সেইভাবে তোমাদের মাঝে আলোচনা করছি, সে ম্যাথ বলো জিকে জিআই, শুধু মনোযোগ সহকারে 30টা দিন আমার সঙ্গে জুড়ে থেকে পড়ে নাও, তারপরে তুমি নিজেই বুঝতে পারবা কতটা তুমি আর কি আগের তুলনায় বেশ ভালো বুঝতে পারছো ম্যাথে জিকে জিআই। সবাই ভালো করে পড়বে, কোনো রকমের কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, ঠিক আছে? রাখছি, জয় হিন্দ।